আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো, তোমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো তোমরা কেমন আছো এবং আমাকে ক্লিয়ারলি শুনতে বা দেখতে পাচ্ছ কিনা, অর্থাৎ সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। সবাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কেমন আছো এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর এই যে ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে সেই ক্লাসটি সম্পর্কে তোমরা অবহিত আছো, দেখতে পাচ্ছ সেকেন্ড টাইম ফ্রি ক্লাস বাংলাদেশ পার্ট। সেকেন্ড টাইমের জন্য ফ্রি ক্লাস বাংলাদেশ পার্ট। এডুকেশন সব সময় তোমাদের জন্য চিন্তা করে। তোমাদের যাদের প্রথমবারে স্বপ্ন পূরণ হয়নি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদের জন্য সেকেন্ড টাইম যে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাচ্ছে তোমরা সেটা জানো অবশ্যই। ইতোমধ্যে তোমরা এই বিষয়ে অনেকগুলো ভিডিও পেয়েছো এডুকেশন পেজে, এবং বাংলাদেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবচেয়ে তোমরা সেকেন্ড টাইম নিয়ে যে প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি চিন্তা করছে, সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে সেটি হচ্ছে এডুকেশন প্ল্যাটফর্ম। তো তোমরা অন্য যেখানেই তোমরা ক্লাস করো বা যেখানেই তোমরা ইনক্লুড থাকো, এডুকেশনের মতো সেকেন্ড টাইম নিয়ে এত চিন্তা কিন্তু কেউ করছে না। এত কিছু তোমাদের বোঝানো হচ্ছে এবং এত সচেতন করা হচ্ছে এবং এত পরিমাণে পরিকল্পনা বা ভুলভ্রান্তি তোমাদের ধরিয়ে দেওয়া হচ্ছে যা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি পাবা না, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, তো আমরা সেকেন্ড টাইমের জন্য স্পেশাল ক্লাস শুরু করেছি। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটা। একটা উদ্দেশ্য হলো সেকেন্ড টাইম যারা এখন পর্যন্ত যারা প্রস্তুতি শুরু করেনি তারা যাতে দ্রুত প্রস্তুতি শুরু করে এই বিষয়ে তাদেরকে অভিহিত করা, যেহেতু এখন এসএসসি এইচএসসি পরীক্ষা চলছে, তারপরে কিন্তু অ্যাডমিশন টেস্ট। আরেকটি বিষয় অভিহিত করা, সেটি হলো তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি কিভাবে নিতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে সহজভাবে সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়া যায়, সহজভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না নিয়ে একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর দ্বারা, অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর মেন্টর বা প্ল্যাটফর্ম দ্বারা কিভাবে সহজ প্রস্তুতি নেওয়া যায় এবং অবশেষে স্বপ্ন পূরণ করতে পারা যায়, সেই বিষয়ে কিন্তু তোমরা এখানে আইডিয়া পেয়ে যাবা। আর আইডিয়া পেলেও তোমার সর্বশেষ পর্যন্ত এখন দরকার শুধু প্রস্তুতি। সেই প্রস্তুতি কিন্তু তোমরা এডুকেশনে পেয়ে যাবা, তোমরা প্রচুর পরিমাণে ক্লাস পাবা, এক্সাম পাবা। আর হ্যাঁ, এর জন্য তোমাদের সেকেন্ড টাইম এই ফ্রি ক্লাসের পাশাপাশি তুমি যদি তোমার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে থাকতে চাও সবার চেয়ে, ফ্রি ক্লাসের পাশাপাশি অবশ্যই এডুকেশন পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। 31 তারিখ পর্যন্ত সেকেন্ড টাইমে ভর্তি কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে? আগেই বলে নিচ্ছি 31 তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট ভর্তির। যারা এখনো ভর্তি হও নাই, তোমরা ভর্তি হলে ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে। শুধু প্র্যাকটিস প্রয়োজন, ক্লাস প্রয়োজন, আমরা আছি তোমাদের সাথে। তো আশা করি তোমরা কমেন্ট করে ইতিমধ্যে জানিয়ে দিয়েছো আমাকে সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা আর দেরি না করে সরাসরি আমাদের এই কাঙ্ক্ষিত ক্লাসটিতে চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কালকের ক্লাস আচ্ছা ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা এখনো যারা ক্লাসটিতে জয়েন করেনি, তোমার বন্ধু বান্ধবী, তোমার যারা সহপাঠী আছে, যারা এখনো ক্লাসটিতে জয়েন করেনি তাদের মেনশন দিয়ে দাও, এবং যারা ক্লাসটি করতে চেয়েছিল কিন্তু এখনো জয়েন করেনি তোমার পরিচিত, তাদের মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আর প্রত্যেকে ক্লাসটি একটু শেয়ার করে রাখো। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসটিতে। দেখতেই পাচ্ছ বাংলাদেশ পার্ট, সেকেন্ড টাইমের বাংলাদেশ ফ্রি পার্ট, অর্থাৎ ফ্রি পার্ট, ফ্রি, ঠিক আছে? তো দেখা যাক আজকের ক্লাসটিতে আমরা প্রথমেই যে প্রশ্নটি দেখব, বাংলাদেশের বৃহত্তম বন অঞ্চল কোনটি? প্রত্যেকে উত্তর করবা। আজকের ক্লাসটি হবে অন্যরকম, একদম 20টি প্রশ্ন থাকবে। 20টা প্রশ্নের মাধ্যমে আমরা 20টা টপিক জেনে ফেলবো, এবং এমন এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো তোমরা বিশেষ করে ভুল করে থাকো। আচ্ছা, প্রথম প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বন অঞ্চল কোনটি? বাংলাদেশের বৃহত্তম বন অঞ্চল কোনটি? ঠিক আছে, একটু দ্রুত উত্তর করো। এখানে কিন্তু অপশন ঘ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। অপশন ঘ কিন্তু আছে, দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু অপশন ঘ। যাই হোক, বাংলাদেশের বৃহত্তম বন অঞ্চল কোনটি? সুন্দরবন, রাতারগুল, পার্বত্য চট্টগ্রাম নাকি মধুপুরগড়? দেখি কে কে উত্তর করতে পারো। যত দ্রুত সম্ভব উত্তর করবা, এবং অবশ্যই তোমরা এই ক্লাসটি থেকে সর্বোচ্চ বেনিফিটেড হবা, কারণ রেসপন্স করতে হবে আর ক্লাসটি ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, সবাই উত্তর করেছে ভাইয়া। অপশন হবে সি, কেউ বলেছে এ নাকি? আচ্ছা, দেখা যাক কাদের উত্তর সঠিক হয়েছে। নিশা বলেছে
তিশাশীল নিশা বলেছে হচ্ছে, আচ্ছা আচ্ছা নিশা বলেছে ক, অনেকে বলেছে গ। দেখা যাক কারটা সঠিক হয়। ঠিক আছে, স্পেলিং এখানে সুন্দরবন, রাতারগুল, পার্বত্য চট্টগ্রাম আর মধুপুর গড়। এখানে কিন্তু কি হবে বলতো, মধুপুর গড় হবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এইটার উত্তর হবে হচ্ছে, এটা সঠিক উত্তর হবে গ, পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম সঠিক উত্তর হবে, যারা গ উত্তর করেছো। আর একক বনভূমি যদি সুন্দরবনের ক্ষেত্রে আমরা বলি, সুন্দরবনের ক্ষেত্রে আমরা তথ্য লিখে রাখবো যে একক বৃহত্তম বনভূমি, লিখে রাখো একক বৃহত্তম বৃহত্তম বনভূমি। একক বৃহত্তম বনভূমি বললে সুন্দরবন, অথবা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, অথবা আমরা বলি কি ম্যানগ্রোভ ফরেস্ট, বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কোনটা, সুন্দরবন। আবার সুন্দরবন থেকে আসতে পারে পৃথিবীর বৃহত্তম স্রোতজ বন বা টাইডাল ফরেস্ট। বৃহত্তম, এখানে বৃহত্তম লিখে দিচ্ছি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর বৃহত্তম টাইডাল ফরেস্ট বা স্রোতজ বন, টাইডাল টাইডাল ফরেস্ট, টাইডাল ফরেস্ট। সুন্দরবন থেকে এই এই তিনটি তথ্য একটু মনে রেখো, যে সুন্দরবনের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এই তিনটি তথ্য মনে রাখবো, পৃথিবীর বৃহত্তম টাইডাল ফরেস্ট বা স্রোতজ বন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা শ্বাসমূলীয় বন, পৃথিবীর অর্থাৎ বাংলাদেশের একক বৃহত্তম বন, এটা হচ্ছে বাংলাদেশের একক বৃহত্তম বন। কিন্তু এরপরে দেখবো রাতারগুল থেকে কি প্রশ্ন আসতে পারে। রাতারগুল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির বন, মনে রাখবা। রাতারগুল থেকে লিখে রাখো বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম মিঠা পানির বন, মিঠা পানির বন। তাহলে বাংলাদেশের বৃহত্তম সোয়াম্প ফরেস্ট বা মিঠা পানির বন কিন্তু রাতারগুল। রাতারগুল রয়েছে সিলেটের গোয়াইনঘাটে, সিলেটের গোয়াইনঘাটে রয়েছে রাতারগুল, যেটি মিঠা পানির বন। সুন্দরবন কিন্তু মিঠা পানির বন না, সুন্দরবন কিন্তু লোনা পানির বন। লোনা পানি, যেহেতু সাগরের তীরে, বঙ্গোপসাগরের তীরে, বঙ্গোপসাগর মনে রাখবা, বঙ্গোপসাগরের তীরে, এই জন্য আমরা মনে রাখবো যে সুন্দরবন হচ্ছে লোনা পানির বন। আর বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির বন, জলাভূমি বা যাকে বলা হয় সোয়াম্প ফরেস্ট বা জলাভূমি বলা হয়, যে বনের মাঝখানে জল থাকে, পানি থাকে, যাকে জলাভূমি বলা হয়, মিঠা পানি থাকে, সেই বন কিন্তু হচ্ছে মনে রাখবো রাতারগুল, সিলেটের গোয়াইনঘাট। সিলেটের কোথায়, গোয়াইনঘাট। আর পার্বত্য চট্টগ্রাম হচ্ছে উত্তর হবে বাংলাদেশের বৃহত্তম বন অঞ্চল, এটা কিন্তু একক বন না, বৃহত্তম কি বন অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম। মধুপুরগড় টাঙ্গাইল, মধুপুরগড় কোথায়, মধুপুরগড় টাঙ্গাইল, এটা বৃহত্তমর কোনো বিষয় নাই, টাঙ্গাইল। তবে মনে রাখবো মধুপুরগড়ে কিন্তু শালবন আছে, কি বন আছে, শালবন আছে, শালবন। মধুপুরগড় অঞ্চলে কি বন আছে, ওই অঞ্চলে কিন্তু শালবন আছে। মধুপুরগড়, ভাওয়ালগড়, ওই অঞ্চলে কি পাওয়া যায়, শালবন পাওয়া যায়। তো আমরা, আমাদের মূল প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বন অঞ্চল কোনটি, বন অঞ্চল, একক বন কিন্তু চাওয়া হয়নি, বন অঞ্চল, এই জন্য এখানে উত্তর হবে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বন অঞ্চল। পার্বত্য চট্টগ্রাম কি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের যে বন অঞ্চল আছে, এই বন অঞ্চলটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বন অঞ্চল। ঠিক আছে, ফরেস্ট জোন, বন অঞ্চল। আর একক বনভূমি যদি বলা হয়, একক বনভূমি মনে রাখবা, একক বনভূমি বললে সবচেয়ে বড় হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের ক্ষেত্রে তিনটে তথ্য মনে রাখবো, বৃহত্তম টাইডাল ফরেস্ট, পৃথিবীর বৃহত্তম টাইডাল বা স্রোতজ বন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা শ্বাসমূলীয় বন। আর একক বনভূমি যদি বাংলাদেশের কোনোটা বলে তখন হবে সুন্দরবন একক, কিন্তু বন অঞ্চল বললে পার্বত্য চট্টগ্রাম। আর রাতারগুল হচ্ছে বাংলাদেশের একটি মিঠা পানির জলাভূমি, মিঠা পানি যে বনের মাঝখানে থাকে, এই জন্য লিখেছি এখানে বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির বন, মিঠা পানির বন, কারণ সুন্দরবন লোনা পানির বন। আর মধুপুরগড় হচ্ছে টাঙ্গাইলে আছে, যেখানে আনারস চাষ হয়, আনারস চাষ হয় প্রচুর পরিমাণে, যেখানে শালবন আছে, আনারস চাষের জন্য বিখ্যাত, শালবনের জন্য বিখ্যাত এই মধুপুরগড় বা গাজীপুরের ভাওয়ালগড় আছে। ঠিক আছে, তো আমরা এবার চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। দেখা যাক 2 নম্বর প্রশ্ন, চমৎকার একটি প্রশ্ন রয়েছে যা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত কত কিলোমিটার, দ্রুত উত্তর করতে হবে। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার, ঝটপট উত্তর করো সবাই, ঝটপট। আমি ক্লাসটি শেয়ার, যারা এখনো ক্লাসটি শেয়ার দিয়ে রাখোনি
অবশ্যই ভাইয়েরা ক্লাসটি সবাই শেয়ার করে রাখো, অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখো, কাজে লাগবে ইনশাল্লাহ, অনেক কাজে লাগবে। বাংলাদেশের বলেছি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার পরিমাণ কত, দৈর্ঘ্য কত? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? ঝটপট উত্তর করতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? দেখি এটা কে কে উত্তর করতে পারো তোমরা। অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? ঠিক আছে, যত দ্রুত সম্ভব। আর যারা ক্লাসটি শেয়ার করোনি বা বন্ধুদের মেনশন দেয়নি, দ্রুত মেনশন করে দাও। অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? দ্রুত উত্তর করো দেখি কে কে উত্তর করতে পারো। আমি ক্লাসটি এর মধ্যে শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, দেখি কার কার উত্তর হলো। তোমরা সবাই উত্তর করতে থাকো, দেখি কার কার উত্তর হলো, আমি দেখছি, সবাই উত্তর করতে থাকো। যাই হোক, ঠিক আছে, দেখি এবার অনেকে উত্তর করেছে 200, কেউ বলেছে 370, কেউ বলছে 711। কার উত্তর সঠিক হবে? বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। এখন কারা পারছে আর কারা পারছে না, এর একটা পার্থক্য বুঝতে হবে। কারা পারছে আর কারা পারছে না, পারছে না কারা আর পারছে কারা, এই দুইটার মধ্যে একটা একটা আমরা ডিফারেন্স খুঁজবো, পার্থক্য খুঁজবো। ঠিক আছে, আচ্ছা, যারা ক্লাসটি এখনো শেয়ার করেনি, আমি ক্লাসটি অলরেডি শেয়ার করে দিলাম, তোমরা আমার সঙ্গে ক্লাসটি শেয়ার করে দাও। যদি এডুকেশনকে ভালোবাসো, শাহিন ভাইকে যদি ভালোবাসো, কথা রাখো, প্রত্যেকে ক্লাসটি অবশ্যই শেয়ার করে রাখো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, এর উত্তর হবে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? দৈর্ঘ্য হচ্ছে 370 কিলোমিটার। প্রায় কত বলো তো? 370 হবে। কত হবে? 370 কিলোমিটার। এখন অনেকেই কেন 200 করলাম উত্তর? 200 করেছে কারণ নটিক্যাল মাইল। যদি আমরা নটিক্যাল মাইল চাইতাম, এখানে যদি চাইতো নটিক্যাল মাইল, এই প্রশ্নগুলো সেকেন্ড টাইম হিসেবে একদম ভুল করা যাবে না। নটিক্যাল মাইল যদি চাইতো তখন উত্তর হতো 200 নটিক্যাল মাইল, তখন 200 নটিক্যাল মাইল। আর যেহেতু এখানে কিলোমিটার চাওয়া হয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে পরীক্ষার জন্য, এগুলো খুবই জরুরি। সেকেন্ড টাইম হও তুমি ফার্স্ট টাইমার হও, একটা প্রশ্নের মূল্য প্রচুর পরিমাণে, সেজন্য প্রত্যেকটা প্রশ্নকে সমীহ করতে হবে, আগা টু গোড়া ভালো করে পড়ে বুঝে উত্তর করতে হবে। এখানে আমি নটিক্যাল মাইল চাইনি, এখানে চেয়েছি কিলোমিটার, এই জন্য নটিক্যাল মাইল হতো 200, যেহেতু কিলোমিটার চেয়েছি হবে 370। এখন কিভাবে বের করলাম? বের করবো, আমরা জানি যে 1 নটিক্যাল মাইল ইকুয়াল 1 নটিক্যাল, সবাই খেয়াল রাখবা, 1 নটিক্যাল মাইল ইকুয়াল কত হয়? 1 কিলোমিটার, 1.853 কিলোমিটার, 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল ইকুয়াল 1 নটিক্যাল মাইল সমান সমান আমরা মনে রাখবো 1.853 কিলোমিটার। তাহলে যদি 200 নটিক্যাল মাইল হয়, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা যদি 200 নটিক্যাল মাইল হয়, আমি নটিক্যাল মাইলকে যদি কিলোমিটারে প্রকাশ করতে চাই, তখন এই যে এটাতে গুণ দিতে হবে 1.853। দেখো 200কে যদি তুমি এটাতে গুণ দাও, দেখো তোমার 370 দশমিক সামথিং বের হবে। ঠিক আছে, এই যে কিলোমিটার বের হয়ে গেল। কিন্তু আমরা নটিক্যাল মাইলকে যদি কখনো কিলোমিটারে প্রকাশ করতে চাই, অবশ্যই আমাদের 1.853 দিয়ে নটিক্যাল মাইলকে যদি গুণ দেই, তাহলে কিলোমিটার প্রকাশ হয়ে যাবে। দেখো আমরা জানি 200, সবাই জানি 200 নটিক্যাল মাইল, কিন্তু আমরা এখানে চাচ্ছি কি? কিলোমিটার চাচ্ছি। তাহলে 200 নটিক্যাল মাইলকে আমরা কি দিয়ে গুণ দিব? 1.853। এই 853 দিয়ে কেন গুণ দিচ্ছি? কারণ 1 নটিক্যাল মাইল ইকুয়াল 1.853 কিলোমিটার। সেজন্য আমরা কোন নটিক্যাল মাইলকে কিলোমিটারে প্রকাশ করতে হলে এইটা দ্বারা গুণ দিলেই কিন্তু কিলোমিটারে প্রকাশ হয়ে যাবে। তেমনই দেখো, তোমরা জানো রাজনৈতিক সমুদ্র সীমা কত ভাইয়েরা? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল, তাই না? 12। বাংলাদেশের রাজনৈতিক যে সমুদ্র সীমা আমরা জানি, রাজনৈতিক সমুদ্র সীমা, আমরা যে সমুদ্র সীমার কথা জানি, সেটা কত? 12 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল বললে কত হবে? 12 নটিক্যাল মাইল। এখন যদি নটিক্যাল মাইল কখনো না আসে, যদি কিলোমিটার আসে, যে কত কিলোমিটার, তখন কিন্তু আমরা এই 12কে গুণ দিব কত দিয়ে? 1.853 দিয়ে যদি গুণ দেই, তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে 22 দশমিক সামথিং বের হয়ে যাবে
কিলোমিটার কিন্তু বের হয়ে গেল। সেই জন্য রাজনৈতিক সমুদ্র সীমা যদি কখনো নটিক্যাল মাইল চায় 12 নটিক্যাল মাইল, আর যদি কিলোমিটার চায় তখন তুমি 1.853 দিয়ে গুণ দিলে হবে 22 দশমিক সামথিং, তথা উত্তর থাকে 22। আমরা বুঝতে পেরেছি, কিলোমিটারে বুঝতে পারলাম, নটিক্যাল মাইলও বুঝতে পারলাম। ভাইয়া এখানে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এই প্রশ্নে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? যাদের এতদিন সমস্যা ছিল এখন পারলো কারা, পারলো না কারা? পেরেছে যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যারা ক্লাস করছে তারা কিন্তু পারছে। কেন? তাদের এইগুলো হিসাব করে বোঝানো হয়েছে। তুমি যখন বাজারের বইয়ের উপর ডিপেন্ড করছো, সেকেন্ড টাইম হয়ে তুমি যখন বাজারের বইয়ের উপরে ডিপেন্ড করছো, তুমি যখন অন্য কোনো প্ল্যাটফর্ম যেটা তোমার জন্য নির্ভরযোগ্য না, যেখানে তুমি চটকদার কোনো অ্যাড দেখে গিয়েছো বা তার আবেগ বা বিভিন্ন কারণে তুমি গিয়েছো, অ্যাকচুয়ালি সেকেন্ড টাইমে পড়তে গেলে প্রচুর পরিমাণে জানা থাকতে হয়, টেকনিক জানা থাকতে হয়, প্রচুর পরিমাণে তথ্য থাকতে হয় এবং ভিন্ন ধর্মী কিছু তথ্য জানতে হয় যা ফার্স্ট টাইমকে তুমি পড়াইতে পারবা। এমন ভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে এডুকেশনে, এমন ভাবে পড়ানো হচ্ছে যে একজন সেকেন্ড টাইমার সে টিচার হয়ে গড়ে উঠবে। আমাদের প্রত্যেকটা সেকেন্ড টাইমের স্টুডেন্ট, আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, সেকেন্ড টাইমে এডুকেশনের প্রত্যেকটা স্টুডেন্ট হিসেবে থাকবে না, কোর্স কমপ্লিট করার পরে আমি বিশ্বাস রাখি প্রত্যেকের টিচারের মতো যোগ্যতা অর্জন করবে, তারা ফার্স্ট টাইমারদেরকে পড়াইতে পারবে এবং তারা মেন্টর হওয়ার যোগ্যতা রাখবে ইনশাল্লাহ। সেই বিশ্বাস আমি রাখি। এবং তোমরা যারা আমাদের এডুকেশনে সেকেন্ড টাইমে ভর্তি আছো তারা একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাদের এখানে কেমন সার্ভিস পাচ্ছ, প্রত্যেকে যারা ক্লাস করছো কেমন সার্ভিস পাচ্ছ, তোমাদের ক্লাস কেমন হচ্ছে, আমাদের ক্লাস কেমন লাগছে, তোমরা আগের চেয়ে কম পাচ্ছ, বেশি পাচ্ছ, কম শিখছো না বেশি শিখছো, একটু কমেন্ট করে অবশ্যই জানাই দিবা। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ওকে ভাইয়া, অনেক আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে 3 নাম্বার প্রশ্নে। ভাইয়া চলে যাব 3 নাম্বার প্রশ্নে। সবাই রেডি? 3 নাম্বার প্রশ্ন দেখা যাক কে কে উত্তর করতে পারো। 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি, রেডি সবাই? ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ তোমরা সবাই ফিউচার টিচার। আর যারা এখনো এডুকেশনের প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারোনি বা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো, তারা 31 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও, আর কিন্তু পরবর্তীতে সুযোগ পাবা না। আর যদি পরে যদি মাথা টুকরাও, যদি মাথা যদি ফাটায়ও ফেলো, আর আমরা তোমাদের জন্য পরবর্তীতে কিছু করতে পারবো না ভাইয়া। সময় গেলে সাধন হবে না। ঠিক আছে, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে চলে আসো। 31 তারিখ লাস্ট ডেট। ঠিক আছে, ওকে। তো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। প্রশ্ন 3 নাম্বার দেখতে পাচ্ছি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এর নাম কি? দেখি এটা কে উত্তর করতে পারো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? আমি একটু ইয়েলো কালার না, এটাই থাক যেহেতু লেখালেখি করছি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? প্রশ্ন 3। পৃথিবীর বৃহত্তম, the largest or the biggest delta in the world, which delta is the largest delta in the world? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? ঠিক আছে, অলরেডি কিন্তু আমাদের প্রায় 2500 প্লাস স্টুডেন্ট আমাদের উপর ভরসা রেখেছে। 2500 প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে যুক্ত হয়েছে। প্রায় আমরা 3000-এর কাছাকাছি চলে যাচ্ছি। 2500 প্লাস স্টুডেন্ট সেকেন্ড টাইম যার এডুকেশনের প্রতি ভরসা রেখেছে, তো তুমি কেন নয়? তোমাকেও ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, নিজের স্বপ্ন পূরণের জন্য অবশ্যই এডুকেশনের সাথে তুমি থাকতে পারো ভাইয়া। 31 তারিখ পর্যন্ত আছে, কাজেই সবাই ভরসা করছে, সবাই বিশ্বাস করছে, তোমাকেও আসতে হবে ইনশাল্লাহ। পরবর্তীতে কিন্তু হাওমাও করো না, তোমার স্বপ্ন পূরণের জন্য অবশ্যই এডুকেশন একটি বেস্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে, প্রশ্ন উত্তর করো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? দেখি কে কে উত্তর করতে পারে। সবাইকে উত্তর করতে হবে একসঙ্গে। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? আমি দেখছি, একটু সুযোগ দিচ্ছি তোমাদেরকে, যেহেতু আজকে ক্লাসটি ভিন্ন ধর্মী ক্লাস, সেজন্য তোমাকে সুযোগ দিচ্ছি, তোমাদের প্রশ্নগুলো দেখছি তোমরা কেমন উত্তর করো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমি যখন বলবো তোমরা আচমকা হয়ে যাবা, একদম তোমরা একটু নড়ে চড়ে বসবা যে আমরা এই জানি, আমরা বাজারের বইতে এই পড়ি, আমাদের এই অবস্থা। দেখা যাক, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম আমি উত্তর দিচ্ছি, উত্তর হবে গঙ্গা বদ্বীপ। গঙ্গা বদ্বীপ হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, মনে রাখবা। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম গঙ্গা বদ্বীপ, বি কেয়ারফুল। আর পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ রাষ্ট্র যদি বলে তখন হবে বাংলাদেশ। আর এখানে যদি গঙ্গা বদ্বীপ না থাকতো তখন বাংলাদেশ উত্তর হতো।
তোমরা দেখবা যতবার প্রশ্ন এসেছে সেখানে কিন্তু অনেকবার গঙ্গা বদ্বীপ ছিল না বলে বাংলাদেশ উত্তর হয়েছে। এখন ভাইয়া বাংলাদেশ কেন হলো না? আমরা তো বাজারের বইতে বাংলাদেশ পড়ি। এই যে দেখো একটা সমস্যা ভাইয়া, আমরা তো অমক কোচিং এ বাংলাদেশ পড়েছি। দিস ইজ দ্য ফ্যাক্ট। তুমি যা পাওয়ার কথা তা কিন্তু পরীক্ষায় পাও নাই। তুমি দেখে এসেছো, তুমি উত্তর করেছো, সঠিক হয়েছে 20টা, তুমি পেয়েছো 15। হাউ পসিবল? আমি তো 20টা উত্তর করে এসেছি, 15 কেন পেলাম? 15 কেন পেয়েছো? কারণ ওই যে বাজারের বইতে ভুল আছে, তুমি যেখানে পড়েছো সেখানে তোমাকে ভুল শেখানো হয়েছে, সেজন্য তোমার ভুল, অর্থাৎ 20-এর জায়গায় 15 চলে এসেছে। তাহলে এখন আমরা দেখি, এটা উত্তর কিন্তু হবে গঙ্গা বদ্বীপ। কিভাবে ভাইয়া, কি আপনি আন্দাজি বলছেন? এখন আমরা প্রুফে চলে যাই। ওকে, প্রুফে চলে যাচ্ছি। এটা মনে করো বাংলাদেশ। সবাই রেডি হও, সুন্দর একটা জিনিস শিখো। আচ্ছা, এটা হচ্ছে, ধরি এটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ছোট্ট করে একটু অঙ্কন করে নিচ্ছি, বেশি বড় আঁকবো না, ছোট্ট করে একটু অঙ্কন করে নিচ্ছি। আর এই ক্লাসগুলো কিন্তু অনেকেই শিখবে যারা ক্লাস নেয়, বা তোমরা যারা ক্লাস নিতে চাও তারা কিন্তু এগুলো শিখবে। ঠিক আছে, ভুল করা যাবে না মোটেও। টিচার হতে হলে ভুল করা যাবে না, আবল তাবল পড়ানো যাবে না, চাপা দিয়ে কখনো টিচার হওয়া যায় না। টিচার হতে হলে অবশ্যই তোমাকে তথ্য সমৃদ্ধ হতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পাশে কিন্তু বিশাল বড় আকারে কি আছে? ইন্ডিয়া বা ভারত আছে। কি আছে? এটা পাশে আছে ভারত। এটা হচ্ছে ভারত, এটাকে বলো তো ভারত। আর এটা হচ্ছে বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে বাংলাদেশ। সবাই খেয়াল করো, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে বাংলাদেশ। অনেক সুন্দর করে শিখবা, ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে তোমার। তো এই যে ভারত এবং বাংলাদেশ, এখন আমরা শিখবো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অ্যাকচুয়ালি কোনটা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বুঝতে হলে তোমাকে প্রথমেই যেটা বুঝতে হবে, দেখো এই যে আমরা নদীর ক্লাস যখন পড়েছি তখন একটা নদী দেখেছি, গঙ্গা নদী, তাই না? কি নদী দেখেছি? গঙ্গা নদী। আমরা একটু অন্য কালার দিয়ে নিচ্ছি বোঝার জন্য, যেহেতু সেন্সিটিভ একটা প্রশ্ন, তোমরা সবাই ভুল উত্তর করেছো। এটা হচ্ছে গঙ্গা নদী। এটা হচ্ছে কি নদী? গঙ্গা। ভারতের জাতীয় নদী গঙ্গা, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীটি উৎপত্তি হয়েছে। কি নদী? গঙ্গা নদী। এই গঙ্গা নদী খেয়াল করো, এই গঙ্গা নদীর একটা অংশ বাংলাদেশে ঢুকলো, যার নাম পদ্মা, চাঁদপুর পর্যন্ত, যার নাম কি? পদ্মা। তাহলে গঙ্গার যে অংশ বাংলাদেশে ঢুকেছে তাকে আমরা বলছি কি? পদ্মা। আর গঙ্গার যে অংশটা ভারতেই থেকে গেল তাকে বলছি কি আমরা? গঙ্গার যে অংশটা ভারতেই থেকে গেল তাকে আমরা বলছি ভাগীরথী নদী। ভাগীরথী নদী। কি নদী? ভাগীরথী। ভাগীরথী নদী। আচ্ছা, এটা আমরা আরেকটু একটু খেয়াল করব যে এই পদ্মাটাকে একটু খেয়াল করো ভালো করে। এই হচ্ছে ভাগীরথী আর হচ্ছে পদ্মা। এখন দেখো বদ্বীপ কাকে বলে? বদ্বীপ হচ্ছে দুইটি নদীর প্রবাহর মাঝে, দুইটি নদীর প্রবাহর মাঝে দুইটি নদী প্রবাহ থাকবে। এই নদীগুলো দিয়ে পলিমাটি আসবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে। নদীর পানির সাথে পলিমাটি আসে, তাই না? মনে রাখবা, যখন নদীর পানির সাথে কিন্তু পলিমাটি থাকে। তো এই যে গঙ্গার পলিমাটি এসে এসে পদ্মাতে প্রবেশ করেছে, ভাগীরথীতে প্রবেশ করেছে। আবার ওই দিক দিয়ে ব্রহ্মপুত্রের পলিমাটি এসেছে, এদিক দিয়ে ব্রহ্মপুত্রের পলিমাটি এসেছে। যাই হোক, এদিক দিয়ে ব্রহ্মপুত্র পলিমাটি এসেও কিন্তু এদিকে যুক্ত হয়েছে, ওইদিকে আমরা না যাই। ব্রহ্মপুত্র কিভাবে আসলো? এদিকে ব্রহ্মপুত্র আসলো, এসে একটা গেল ওইদিকে, আর যমুনা আসলো এই পদ্মায়। দেখো যমুনা কিন্তু পদ্মা এসেছে, আর ব্রহ্মপুত্র কিন্তু একটা শাখা ওইদিক গেছে। তো এই যে নদীর পলিমাটি এসে এসে মাঝে, এই দুই নদীর মাঝে বিশাল বড় একটা অংশ গড়ে তুলেছে, বিশাল বড় একটা অংশ গড়ে তুলেছে। এই যে একটা অংশ গড়ে তুললো, এই যে নদীর মাঝে পলিমাটি দ্বারা, দুই নদীর মাঝে পলিমাটি দ্বারা যে একটা অংশ গড়ে উঠলো, নদীর মাঝে পলিমাটি দ্বারা, দুই নদীর মাঝে পলিমাটি দ্বারা যে অংশটা গড়ে উঠলো, সেই অংশকে বলা হচ্ছে বদ্বীপ। এই যে পলিমাটি দ্বারা দুই নদীর মাঝে, গঙ্গার ভাগীরথী আর এদিকে গঙ্গার কি? পদ্মা শাখা। দেখো দুই নদীর মাঝে শত শত কোটি কোটি, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে পলিমাটি সঞ্চার হয়ে মাঝখানে যে ভূমি গড়ে উঠেছে, সেই ভূমিকে আমরা বলি কি? বদ্বীপ বলি। এই যে বদ্বীপ দেখলা, এই বদ্বীপের নামই কিন্তু গঙ্গা বদ্বীপ। এই যে তোমরা বদ্বীপটা দেখলা, এই বদ্বীপের নামই কিন্তু গঙ্গা বদ্বীপ। এই পুরা বদ্বীপের নাম গঙ্গা বদ্বীপ। এখন গঙ্গা বদ্বীপের বেশিরভাগ অংশ পড়েছে কোথায়? গঙ্গা বদ্বীপের বেশিরভাগ অংশ পড়েছে, যদি দেখি, গঙ্গা বদ্বীপের বেশিরভাগ অংশ পড়ে গেছে কিন্তু বাংলাদেশে। কোথায় পড়ে গেছে? যদি আমরা গঙ্গা বদ্বীপকে ভাগ করি,
এই গঙ্গা বদ্বীপের বেশিরভাগ অংশ পড়ছে কোথায়? বাংলাদেশে। আর একটু পড়ছে কোথায়? ভারতে। এই যে বাংলাদেশে বদ্বীপের গঙ্গা বদ্বীপের বেশিরভাগ অংশ পড়েছে বলে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। গঙ্গা বদ্বীপের বেশিরভাগ অংশ বাংলাদেশে পড়েছে বলে আমরা পড়ে থাকি পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। কিন্তু মনে রাখবা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কিন্তু মূলত এটা গঙ্গা বদ্বীপ। এই পুরাটাকে কিন্তু গঙ্গা বদ্বীপ বলা হচ্ছে। আর গঙ্গা বদ্বীপের একটা অংশ কিন্তু বাংলাদেশে পড়েছে। যে অংশটা বাংলাদেশে পড়েছে ওটা ভারতের অংশের চেয়ে ওই অংশটা বড়। ভারতে যতটুকু পড়েছে তার চেয়েও বড় অংশটুকু বাংলাদেশে পড়েছে বলে বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বলা হচ্ছে। কিন্তু মনে রাখবা মূল বদ্বীপের নাম কিন্তু গঙ্গা বদ্বীপ। আর যদি কখনো গঙ্গা বদ্বীপ না থাকে সেক্ষেত্রে তুমি পৃথিবীর বড় বদ্বীপ যদি রাষ্ট্র থাকে, এখানে যদি গঙ্গা বদ্বীপ না থাকতো, যদি গঙ্গা বদ্বীপ না থাকতো, যদি রাষ্ট্রগুলো থাকতো, যদি এরকম থাকতো যে বাংলাদেশ যদি থাকতো, ভারত, বাংলাদেশ, ভারত, গ্রিনল্যান্ড, বর্ণীয় ভারত, তখন কিন্তু বাংলাদেশ উত্তর হতো। কেন? তখন গঙ্গা বদ্বীপ দেয় নাই। মূল বদ্বীপের নাম কিন্তু গঙ্গা বদ্বীপ, আর গঙ্গা বদ্বীপের একটা অংশই কিন্তু বাংলাদেশ। সেজন্য পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বললে আমরা দিব গঙ্গা বদ্বীপ। আর যদি কখনো অপশনে গঙ্গা বদ্বীপ না পাই সেক্ষেত্রে দিব বাংলাদেশ। কেন? গঙ্গা বদ্বীপের বেশিরভাগ অংশ বাংলাদেশে পড়েছে। এর চেয়েও আর বেশি ভালো করে বোঝানো যায় না। সবাই কি বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা? আমাকে একটু সবাই বলো যে এর পরে কখনো আর ভুল হবে কিনা, কোন বইতে ভুল থাকলে তুমি ভুল করবা কিনা। এইভাবে আমরা সেকেন্ড টাইম ব্যাচের প্রতিটি স্টুডেন্টকে একজন টিচারের মতো করে গড়ে তুলছি। ইনশাআল্লাহ প্রশ্ন কমন পড়বে তো সর্বোচ্চ, কমনের চেয়েও আমাদের স্টুডেন্ট গুলো যারা এডুকেশনের প্রতি আস্থা রেখেছে তারা সর্বোচ্চ আইডিয়া ভিত্তিক প্রশ্ন ক্রস করে করে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। প্রশ্ন কমন না পড়লে আমাদের স্টুডেন্টরা প্রশ্ন উত্তর করতে পারবে, তাদের সেই যোগ্যতা সম্পূর্ণ করে গড়ে তোলা হচ্ছে। কাজেই তুমিও যদি এভাবে প্রস্তুতি নিতে চাও 31 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? আর কখনো সমস্যা হবে কিনা, কখনো সমস্যা হবে কিনা? কখনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আর কখনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে এখন একটা বিষয় আবার বলে দিচ্ছি, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে গঙ্গা বদ্বীপ। আর যদি কখনো গঙ্গা বদ্বীপ না থাকে আমরা উত্তর করবো বাংলাদেশ। গঙ্গা বদ্বীপ থাকলে গঙ্গা বদ্বীপে উত্তর করতে হবে, কারণ এই পুরো বদ্বীপের নামই কিন্তু বাংলাদেশ গঙ্গা বদ্বীপ। কেন? কারণ এটা গঙ্গার ভাগীরথী, গঙ্গার পদ্মা এই দুইটার মাঝেই কিন্তু পলিমাটি জমা হয়ে কিন্তু দ্বীপ গড়ে উঠেছে। আর বদ্বীপের সংজ্ঞাই কিন্তু তাই। বদ্বীপ কি? আমরা অনেকেই বলি তিন দিকে স্থল একদিকে জল, তাকে বদ্বীপ বলে। হোয়াট এ ডেফিনেশন! ইট ইজ এ টোটালি রং ডেফিনেশন, ঠিক আছে? যে তিন দিকে স্থল একদিকে জল তাকে বদ্বীপ বলে। ভাই রে, বদ্বীপের সংজ্ঞা প্রপারলি এটা না। বদ্বীপ হলো দুইটি নদীর প্রবাহের মাঝে হাজার লক্ষ বা কোটি বছর ধরে পলিমাটি সঞ্চিত হয়ে যে দ্বীপ গড়ে ওঠে, বা যে ভূমি গড়ে ওঠে তাকে বদ্বীপ বলা হয়। আর পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ গঙ্গা বদ্বীপ। গঙ্গা বদ্বীপের একটা অংশ হচ্ছে বাংলাদেশ। ওকে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এরকম আজকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন পেয়ে যাবা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি আছে দেখা যাক। আচ্ছা, আর একটা জিনিস বলে দেই, গ্রিনল্যান্ড কি? গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। আর বর্ণীয় কি? বর্ণীয় হচ্ছে এশিয়ার বড় দ্বীপ। এশিয়ার বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড হচ্ছে এশিয়ার বৃহত্তম দ্বীপ। আবার অনেকেই বলেছে ভাইয়া সুন্দরবন। সুন্দরবন হচ্ছে, যদি বলি সুন্দরবন কি, সুন্দরবন হলো বাংলাদেশের বড় বদ্বীপ। এটি হচ্ছে বাংলাদেশের বড় বদ্বীপ। বাংলাদেশের বড় দ্বীপ। অনেকে বলছে ভাই ভোলা। ভোলা কি? ভোলা হচ্ছে বাংলাদেশের বড় দ্বীপ। ভোলা হলো বাংলাদেশের বড় দ্বীপ, বদ্বীপ না। এটা হয়তো বড় বড় সুন্দরবন বড় বদ্বীপ হবে। বড় কি বলেছি? বদ্বীপ। আর ভোলা হলো বাংলাদেশের বড় দ্বীপ, ঠিক আছে? খেয়াল করো, এই কয়টা প্রশ্ন মনে রাখো। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম গঙ্গা বদ্বীপ। গঙ্গা বদ্বীপ অপশনে না থাকলে আমরা বাংলাদেশ দিব। আর যদি গঙ্গা বদ্বীপ থাকে 100% গঙ্গা বদ্বীপ উত্তর হবে। দেয়ার ইজ নো কনফিউশন। এটা কিন্তু বিউপিতে এসেছে, অনেকে কিন্তু ভুল করে এসেছে। আচ্ছা, তারপর হচ্ছে যদি বলে তাহলে যদি রাষ্ট্রগুলো থাকে, গঙ্গা না থাকে তাহলে বাংলাদেশ উত্তর করবো। যদি গঙ্গা বদ্বীপ না থাকে, শুধু রাষ্ট্র আছে চারটা, অপশন চারটা রাষ্ট্র আছে, তখন বাংলাদেশ উত্তর করব। আর গঙ্গা থাকলে গঙ্গা উত্তর করব। আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোনটা? সুন্দরবন। কেননা দেখো এই যে সুন্দরবন, আমাদের এই সুন্দরবন এলাকায় কিন্তু দেখো বদ্বীপটা পড়ে গেছে। এখানেই কিন্তু আমাদের সুন্দরবন আছে, এই অঞ্চলটাতেই কিন্তু আমাদের সুন্দরবন আছে। তাহলে সুন্দরবনকে তো বদ্বীপ বলতেই পারি, কারণ আমাদের সুন্দরবন বদ্বীপেরই কিন্তু একটা অংশ, ঠিক আছে? আমাদের সুন্দরবন বদ্বীপেরই কি একটা অংশ।
ঠিক আছে, তাহলে সুন্দরবন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ। আর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? ভোলা। আর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে বর্নিও, ইন্দোনেশিয়ার অধীনে আছে বর্নিও। এটা এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ। এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। চলে যাচ্ছি আমরা 4 নম্বর প্রশ্নে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এরা দেখি কে উত্তর করতে পারো। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? কোনটা থুয়ে কোনটা রেখে, আমরা আঞ্চলিক ভাষা বলি কোনটা থুয়ে কোনটা নিব, অর্থাৎ কোনটা রেখে কোনটা নিব। দেখো 4টা অপশনে একরকম মনে হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড়, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? হোয়াটস দ্য কনস্টিটিউশনাল নেম অফ বাংলাদেশ? বাংলাদেশের সাংবিধানিক নাম কি? সাংবিধানিক নাম কি? দ্বীপ কাকে বলে? সহজ বিষয়। যে ভূখণ্ডের চারিদিকে জলরাশি থাকে তাকে দ্বীপ বলে। যে ভূখণ্ডের চারিদিকে জলরাশি থাকে, পানি থাকে, চারিদিকে পানি, তাকে দ্বীপ বলে। যে ভূখণ্ডের চারিদিকে জলরাশি থাকবে তাকে দ্বীপ বলে বা আইল্যান্ড বলে, আইল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সহজ প্রশ্ন, কিন্তু প্যাস লেগে যায়। অপশনগুলো কিন্তু প্রায় একই রকম। ওকে, আরে ইংরেজি বলতে বলিনি, তুমি বাংলা বলো, বাংলা বলো। ঠিক আছে, বাংলাই বলো, নো ইংরেজিতে বলা যাবে না। ইংরেজি শুধু মহসিন স্যারের ক্লাসে বলবা। ঠিক আছে। আবার ভাই আপনি তো মাঝে মাঝে ইংরেজি বলছেন, তোমাদের শেখানোর জন্য বলছি আর কি। তো বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে, কে কে উত্তর করেছে আমি সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। অনেকেই ভয়ে উত্তর করছে না এখন, যে হবে কি হবে না। ভাইয়া তো চমক দেখাচ্ছে আজকে, প্রশ্নের চমক। এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম, কনস্টিটিউশনাল নেম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা কিন্তু মাথায় রাখবা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মনে রাখবা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন অনেকেই ভুল ক্রমে এই 4 নাম্বার উত্তর করে ফেলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উত্তর করে ফেলে। কেন করে উত্তর সেটাও বলি, কেন ভুল করে 4 নাম্বার উত্তর করে। 4 নাম্বার ভুল করে উত্তর করে এই জন্য, খেয়াল করো, এই যে আমাদের যে মনোগ্রাম আছে, আমাদের যে মনোগ্রাম আছে, মনোগ্রাম, আমাদের মনোগ্রাম আছে না, রাষ্ট্রের যে মনোগ্রাম আছে, সেই মনোগ্রাম দেখা যাচ্ছে যে এই যে স্টার চিহ্ন আছে 4টা, এ পাশে 2টা, এই পাশে 2টা কি আছে? স্টার চিহ্ন আছে, তাই না? স্টার চিহ্ন আছে। আর এই যে লাল বৃত্ত আছে, কি বৃত্ত আছে? লাল বৃত্ত আছে মাঝে, লাল বৃত্তের মাঝে কি আছে? হলুদ, হলুদ মানচিত্র আছে। হলুদ, লাল বৃত্তের মধ্যে কি আছে? হলুদ মানচিত্র আছে, হলুদ মানচিত্র আছে বাংলাদেশের। এই যে আমাদের যে আছে তোমার, অর্থাৎ মনোগ্রাম যেটা আছে, লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র আছে। যে মনোগ্রামের কথা বলছি আমরা, মনোগ্রামের কথা বলছি। এটা মনে করো বাংলাদেশের মানচিত্র, যাই হোক এটা বাংলাদেশের মানচিত্র, এটি বাংলাদেশের মানচিত্র। আমরা এটা ক্লাসে অনেক সুন্দর করে অঙ্কন করেছি, তোমরা অলরেডি দেখেছো সেটা। এটা মনে করো বাংলাদেশের মানচিত্র, মনে করো বাংলাদেশের এটা মানচিত্র। আর লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ লেখা আছে। এর নিচে লেখা আছে কি? সরকার। নিচে কি লেখা আছে? সরকার। অনেকেই ভাবে যে মনোগ্রামে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তার নিচে লেখা আছে সরকার, তার মানে এটাই হবে। এই সরকার, এটা হচ্ছে সরকারি মনোগ্রাম বলে লেখা আছে সরকার, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক নাম কিন্তু যে উপরের টুকু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মনোগ্রামের উপরের নামটুকু হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু অনেকেই মনোগ্রাম দেখে নিচে লেখা দেখে সরকার ভাবে যে এটাও মনে হয় বাংলাদেশের সাংবিধানিক নামের অংশ। না, এই সরকার কিন্তু বাংলাদেশের সাংবিধানিক নামের অংশ নয়। কাজে ভুল ক্রমে কখনো এটা উত্তর করো না, মনোগ্রাম দেখে আবার ভুল ক্রমে এটা উত্তর কখনো করো না। ঠিক আছে, মনোগ্রামে কিন্তু এরকম লেখা আছে। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে 5 নাম্বার প্রশ্নে। জনসংখ্যার ঘনত্ব কম কোন জেলায়? জনসংখ্যার ঘনত্ব কম জেলায় কোন জেলায়? এইটা যে উত্তর করতে পারবা সে একটা জিনিস। ঠিক আছে, এটা যে উত্তর করতে পারবা, ঠিক আছে, যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? কম জনসংখ্যার ঘনত্ব কি? সুফিয়ান স্যারের জেলায় কম। সুফিয়ান স্যারের জেলায় কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক আক্রান্ত, প্রচুর আর্সেনিক আক্রান্ত। এবং এই যে আমি সুফিয়ান স্যারের জেলার কথা বলি, তোমরা উত্তর করতে পারো কিনা আমি একটা আইডিয়া দিচ্ছি।
সুফিয়ান স্যারের জেলা প্রচুর পরিমাণে আর্সেনিক আক্রান্ত এবং সেই জেলাতে মানুষের দাঁত খারাপ হয়, ওই যে আর্সেনিকে দাঁত খেয়ে ফেলে, সেই জেলার নাম কি বলো দেখি তোমরা, বলো। দাঁত মানুষের সমস্যা, মানুষ যদি পাগল হয়ে যায় বরিশাল, তার সাথে তো সংসার করা। আচ্ছা যাই হোক, ওরা উত্তর বরিশাল করছো নাকি সুফিয়ান স্যারের বাড়ি বরিশাল বলছো, কোনটা? তোমাদের কি দেখে মনে হচ্ছে সুফিয়ান স্যারের বাড়ি বরিশাল? তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবা না সত্যিকার অর্থে, মানে আল্লাহ কিন্তু তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে না। আমরা যে সার্ভিস দিচ্ছি, আমাদের স্যাররা, মহসিন স্যার, সুফিয়ান স্যার, শাহিন আলম স্যার, এই যে এই প্রোডাক্ট কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। এটা হলো সম্মানের প্রোডাক্ট এবং আত্মসম্মান। তুমি যদি রেসপেক্ট করো তো এখান থেকে কত কিছু পাবা, জাস্ট আনবিলিভেবল। সো তোমাদের সকলের প্রতি একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, সেটা হলো মানে আমাদের যে সার্ভিস, আমাদের যে স্যারদের মান অজাগার সাথে কম্প্যারিজন করবা না, ঠিক আছে? আমরা তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য একদম আমাদের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই। আমাদের টিচাররা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, এবং শাহিন স্যার বলো, সুফিয়ান স্যার বলো, আমরা অনেস্টলি বলো যে আমরা আমাদের কাছ থেকে দেওয়ার ক্ষেত্রে তোমাদের জন্য, যে কখনো এরকম হয় না যে স্যাররা অসুস্থ হয়ে যাচ্ছে বা টায়ার্ড হয়ে যাচ্ছে, তোমরা টায়ার্ড হয়ে যাচ্ছ, বাট সুফিয়ান স্যার, শাহিন স্যার, মহসিন স্যার এরা যে এইভাবে পড়ায়, এদের কথাগুলো একটু শুনবা। আমরা সবসময় একজন সেকেন্ড টাইমের ক্লাসে ঢুকলে আসলে নিজের কাছে অন্যরকম ফিল হয় যে এদের আসলে আর কেউ নাই আমরা ছাড়া, এদেরকে সহায়তা করতে হবে, আমরা ফাঁকি দেই না। সো তোমরা আমাদের কথা শুধু তোমরা সেকেন্ড টাইমারদের জন্যই না, নতুনদের কাছে আমাদের কথা পৌঁছে দিবা। আমরা তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি এবং তোমাদের ছোট ভাই বোন সবাইকে সেম ওয়েতে পড়াবো, এবং আমরা এটা আবারও প্রমাণ করব, অতীতে আমরা পরীক্ষিত এবং প্রমাণ করব যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে এই তিনজন মানুষ যেখানে এক জায়গায় দাঁড়াবে, এর চেয়ে অনেক বড় টিচার থাকতে পারে, বিশাল মোটা টোটা থাকতে পারে, এটা বিষয় না, বাট আমাদের চেয়ে বেটার সার্ভিস মানে যোগ্যতার ক্ষেত্রে অন্য কারো নাম কিন্তু আসবে না। সো আমরা এই যে এত ডেডিকেশন, এত চেষ্টা, এই যে শাহিন স্যার নন স্টপ পড়ায়, এই বুকে হাত দিয়ে বলো যে শাহিন স্যার যে স্টাইলে পড়ায় ভাই, চাপা মারতে পারে অনেক মানুষ আলতু ফালতু কথা বলতে পারে, ইমোশন নিয়ে খেলতে পারে, চেহারা নিয়ে খেলতে পারে, মানে বিভিন্ন জিনিস নিয়ে খেলতে পারে, বাট শাহিন স্যার, সুফিয়ান স্যার যেভাবে কন্টিনিউয়াস সার্ভিস দেয়, আই মিন ইনফরমেশন ডেলিভারি দেয়, এইটা কিন্তু ইউনিক। সো তোমাদের প্রতি রিকোয়েস্ট, আমাদের কথাগুলো, আমাদের মেসেজগুলো তোমাদের জুনিয়রদের কাছে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। স্যার ধন্যবাদ সুফিয়ান স্যারকে। স্যার কিন্তু তোমাদের সাথে আছে, বাংলার মেন্টর হিসেবে আছে, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু স্যার নিচ্ছে, প্রত্যেকটা ক্লাস স্যার নিচ্ছে, তোমাদের জন্য সৌভাগ্য। আর আমিও সৌভাগ্যবান, কারণ সাধারণ জ্ঞান একা পড়ায় তো আর চান্স পাওয়ানো যায় না, তাই না? তো আমি সৌভাগ্যবান এই কারণেই, এবং আমি আনন্দের বিষয় হচ্ছে যে এইরকম কম্বিনেশন আমি একজন টিচার হিসেবে কখনো পাইনি, যে স্টুডেন্টকে চান্স পাওয়ানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভালো পড়াইছি, বাংলা ইংরেজির জন্য ফেল করছে। মানে আমি যখন একা পড়িয়েছি, অনেক ভালো পড়িয়েছি, বাংলা ইংরেজির জন্য ফেল করছে স্যার। কিন্তু এইরকম কম্বিনেশন পেয়ে ভালো ভালো আমাদের যে হচ্ছে বাকি যে দুইজন টিচার আছেন, মেন্টর আছেন ইংরেজি এবং বাংলার, এরকম কম্বিনেশন পেয়ে যদি এবার সর্বোচ্চ চান্স না পাইতে পারি, এটা আমারও ব্যর্থতা না। এটা ঠিক আছে, একটা জিনিস হলো তোমাকে ট্রাস্ট করতে হবে যে সুফিয়ান স্যার, শাহিন স্যার বেস্ট। স্যার আসেন, স্যার এক মিনিট আসেন, না এক মিনিট, ওটা দিব, এক মিনিট দেখা দিয়ে। লেকচার শিট কোনটা দেখা? এই তোমাদের লেকচার শিটের জন্য অবস্থা খারাপ, এই যে টেনশন অনেক। বের করে দেন পিডিএফ টা, যায় নাই না, আসে নাই, লেকচার শিট বের করো। এতে যাচ্ছে না, ফাইলের সমস্যা আছে, এটা সমস্যা, আপনার ফাইলের সমস্যা, এই যে দেখেন আমি করাচ্ছি। আচ্ছা, তো তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা জাস্ট ভাইয়া, তোমরা আমাদের প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো, মনে রাখবা মানুষ বিশ্বাসের কারণে অনেক দূরে এগিয়ে যায়। যে সুফিয়ান স্যার, শাহিন স্যার, মহসিন স্যার এদের কাছে পড়ার পর যদি তোমাদের মনে কনফিডেন্স না আসে, তাহলে তুমি পার্সোনালি পিছিয়ে যাবা। তুমি এইভাবে মনে নিয়ে আসো, আসলে অনেস্টলি বলছি, অ্যাডমিশন জগতে আমরা কিন্তু 1-2 দিন, আর এই মানুষগুলো কিন্তু এমনিতে আসে নাই, অনেক নামি দামি কোচিং সেন্টারে আমরা দায়িত্ব পালন করেছি, দীর্ঘদিন পড়াচ্ছি, নিজেদের কোচিং এ পড়াচ্ছি। সো জাস্ট তুমি তোমার জায়গায়, কনফিডেন্সের জায়গা থেকে 100-তে 100 তোমার পজিশন থাকবে, দেন সফলতা নিশ্চিত আসবে। আর আমরা যেভাবে পড়াই, তুমি বিশ্বাস করো, তুমি আমাদের জায়গায় আসলে তুমিও তোমার
বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য এতটা ডেডিকেটেডলি সার্ভিস দিতে পারবা না। সো আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন আমাদের কমিটমেন্ট ফুলফিল করতে পারি, শেষ দিন পর্যন্ত যেন তোমাদের সার্ভিস দিতে পারি। কথা দিলাম সেকেন্ড টাইম যদি শেষ দিন পর্যন্ত সার্ভিস হয়, কথা দিলাম সেকেন্ড টাইম যদি শেষ দিন পর্যন্ত সার্ভিস দিতে পারি, বাংলাদেশে আই এডুকেশন ছাড়া আর অন্য কোনো নাম তোমরা নিবা না ইনশাআল্লাহ। স্যার তোমাদের লেকচার শিটের এই গুছাইতে গুছাইতে একবারে শাহিন স্যার তো এবং সুফিয়ান স্যার অনেক 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 লেকচার শিট, আমরা আসছি লেকচার শিট নিয়ে, আমাদের অলরেডি ইংরেজি লেকচার শিট দেওয়া হয়ে গেছে, কালকে শাহিন স্যারেরটা দেওয়া হবে এবং এরপর দিন বাংলা দেওয়া হবে। সো তোমরা মোটামুটি খুব দ্রুতই সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে ভাই? কালকে লেকচার শিট আনা যাবে, তোমরা প্রি অর্ডার করে ফেলো, প্রি অর্ডার করে ফেলো। যে যত আগে অর্ডার করবা লেকচার শিট, সে তত বেশি, সে তত আগে হাতে পেয়ে যাবা। তোমাদের নাকি চোখে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এই জায়গাটা এখন যাবে, এখন যাবে, চলে গেছে, এখন যাইতো, আচ্ছা এখন যাবে, হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ভাইরা আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি এই যে তিনটা মুখ দেখলাম, এরকম দেখা যাচ্ছে এই তিনটা মুখ দেখে রাখো সর্বশেষ পর্যন্ত। অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে হয়তো তোমরা যুক্ত আছো, কিন্তু এই তিনটা মুখ দেখে রাখো যারা ক্লাস করছে সর্বশেষ পর্যন্ত। এই তিনটা মুখ, এই তিনটা পরিচিত মুখ, তোমাদের তিন ভাই কিন্তু ক্লাস নেবে, ঠিক আছে? তো মনে রেখো সব সময়, ঠিক আছে? তো আমরা অনেকেই কিন্তু উত্তর করেছো। সুফিয়ান স্যারকে ধন্যবাদ, মহসিন স্যারকে ধন্যবাদ। স্যাররা তোমাদের একটু সময় দিয়ে এবং তোমাদের আত্মবিশ্বাস মনে হয় বৃদ্ধি করে গেল, তোমাদের শক্তি বৃদ্ধি করে গেল, তাই না? ঠিক আছে, তো আমরা এই প্রশ্নের উত্তরে চলে যাব একদম সরাসরি। এই প্রশ্নের উত্তর তোমরা সবাই আবার করো যে জনসংখ্যার ঘনত্ব কম কোন জেলায়? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? সবাই জনসংখ্যার ঘনত্ব কম সবচেয়ে কোন জেলায়? এবার উত্তর করতে হবে, আমি দেখবো, আবার উত্তর করতে হবে। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? আমি তোমাদের কমেন্ট দেখবো, সমস্যা নেই, ফোন হাতে পেলে কমেন্ট দেখবো কিন্তু। আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? সবাই দ্রুত দ্রুত উত্তর করতে হবে, ঝটপট উত্তর করতে হবে, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। জনসংখ্যার ঘনত্ব কম কোন জেলায়? আচ্ছা, এইবার হচ্ছে, এবার বেশিরভাগ 80% উত্তর কিন্তু ভুল হয়েছে। 80% উত্তর কিন্তু ভুল হয়েছে, 80% উত্তর ভুল, 80%। এবার বোঝো, আমি সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। জনসংখ্যার সবচেয়ে কম ঘনত্ব, ঘনত্ব কম হচ্ছে রাঙ্গামাটিতে। জনসংখ্যার ঘনত্ব কম কোথায় বলো তো? জনসংখ্যার কম ঘনত্ব রাঙ্গামাটিতে। এবার দেখো, তোমরা অনেকে উত্তর করেছে বরিশাল। বরিশাল হচ্ছে যে বিভাগ, সবচেয়ে কম জনসংখ্যার বিভাগ, সবচেয়ে কম জনসংখ্যা, সবচেয়ে কম জনসংখ্যা বিভাগ, বিভাগ অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ। বরিশালের কথা যদি বলি, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। আর বান্দরবান হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা, এটা হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা, এটা হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম কি জেলা। তো জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা আর ঘনত্ব কিন্তু এক নয়। জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা আর ঘনত্ব কিন্তু এক নয়, মনে রাখবা, ঠিক আছে? তাহলে ভাইরা খেয়াল করো, তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, আয়তনে বড়, আয়তনে বড়, কিন্তু লোক সংখ্যা যা আছে, মনে হচ্ছে যে এই বিষয়টা তোমাদের বুঝাই দেই। এই একটা মনে করো রাঙ্গামাটি জেলা, আর এটা মনে করো বান্দরবান জেলা। বান্দরবান জেলায় জনসংখ্যা কম, জনসংখ্যায় কম বান্দরবনে, জনসংখ্যা কি কম, বান্দরবান জেলায় জনসংখ্যা কম, এটা মনে করো বান্দরবান, বান্দরবানে জনসংখ্যা কি কম, জনসংখ্যা কম, কম জেলা বান্দরবান। আর রাঙ্গামাটিতে হচ্ছে বান্দরবনের চেয়েও রাঙ্গামাটিতে জনসংখ্যা বেশি, কিন্তু জেলা বড় হওয়ার কারণে ঘনত্বটা কম, জেলা বড় হওয়ার কারণে ঘনত্ব কম। জেলা বড় মানে বান্দরবনের চেয়েও রাঙ্গামাটির জনসংখ্যা কি বেশি, কিন্তু জেলা বড় হওয়ার কারণে ঘনত্ব বলতে কি বোঝায়? যে বসবাস, প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে। ঘনত্বের বিষয় হচ্ছে প্রতি বর্গ কিমিতে কতজন বসবাস করে। ঘনত্বের বিষয় কি বলতো? ঘনত্বের বিষয় হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে, এটা হচ্ছে ঘনত্ব, মনে রাখবা, প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতি বর্গ কিমিতে সবচেয়ে কম মানুষ বসবাস করে হচ্ছে রাঙ্গামাটিতে, আর বান্দরবনের জনসংখ্যাই কম জেলা হিসেবে।
আর তোমরা যারা বরিশাল বলেছো, বরিশাল হচ্ছে বিভাগ, বিভাগ অনুসারে জনসংখ্যা সবচেয়ে কম, বিভাগ অনুসারে সবচেয়ে জনসংখ্যা কি বলেছি কম। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছো কিনা বলো। তাহলে প্রথম থেকে বলছি যে রাঙ্গামাটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব কম, উত্তর হবে। আর জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটা? বরিশাল। আচ্ছা, তারপর দেখো বান্দরবনের বিষয়টা দেখো, বান্দরবন হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা, মানে জনসংখ্যা কম এখানে কিন্তু ঘনত্ব কম রাঙ্গামাটিতে, ঠিক আছে। আর বরিশালের বিষয় বলেছি জনসংখ্যা ক্ষুদ্রতম বিভাগ, এটা এই হচ্ছে বিষয়। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আমার আর থাকবো না। আসলে তোমরা কিন্তু অনেকেই উত্তর ভুল করেছো, অনেকেই উত্তর কিন্তু ভুল করেছো। বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ বিষয়টা, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন চলে যাবো কিনা বলো, পরবর্তী প্রশ্নে আমরা যেতে পারি কিনা। আচ্ছা, চলে যাচ্ছে এবার প্রশ্ন নাম্বার 6। বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? দ্রুত উত্তর করতে হবে। বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? যত দ্রুত সম্ভব উত্তর করতে হবে। বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? এটা দেখি কে কে উত্তর করতে পারো। বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? ঝটপট উত্তর করতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? বই দেখে বলছি তাও বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, বই দেখে বলেও উত্তর ভুল করছো, বিষয়টা খুবই খুবই লজ্জাজনক যে বই দেখে বলার পরেও তোমাদের উত্তর ভুল হচ্ছে। বই দেখে বলার পরেও তোমাদের কি ভুল হচ্ছে? উত্তর ভুল হচ্ছে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখি কে কে উত্তর করতে পেরেছো। কেউ বলেছে ক, কেউ বলেছে ঘ। আচ্ছা, বর্গ মাইল বলেছি। বর্গ মাইল বলে উত্তর হবে 56,977 বর্গ মাইল। 56,900 কত? 77 বর্গ মাইল। আর যদি বর্গ কিলোমিটার বলতাম, যদি বলতাম কত বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার বললে হতো 1,47,570। যেহেতু বর্গ মাইল বলেছি, 56,977 বর্গ মাইল মনে রাখবা। বর্গ মাইল কত? 56,977 বর্গ মাইল। এই প্রশ্নের উত্তর অনেকে পেরেছে, আবার অনেকে পারোনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভুল উত্তর করেছো তারা শিখে নাও, শেখো। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 7 নাম্বার প্রশ্নে। কোনটি শাখা নদী? এটা উত্তর করতে হবে। এইবার আমরা বুঝবো যে কোনটা শাখা নদী, কোনটা উপনদী। কোনটা শাখা নদী? চটপট উত্তর করো, কোনটা শাখা নদী? আমাদের উত্তর করতে হবে কোনটা শাখা নদী। আচ্ছা, দেখে দেখে উত্তর করে ভুল হচ্ছে। ভুল তো হবেই, কারণ তোমার বইতে তো এগুলো এত সুন্দর করে দেওয়া নেই। কোনটি শাখা নদী, এটার উত্তর কে করতে পারবা? নিচের কোনটি শাখা নদী? প্রথমে আমরা বুঝবো যে শাখা নদী এবং উপনদী কাকে বলে, ঠিক আছে। শাখা নদী উপনদী কাকে বলে, প্রথমে যদি আমরা বলি শাখা নদী, শাখা নদী, প্রথমে আমরা লিখছি শাখা নদী, আর পরে লিখবো আমরা উপনদী। যে শাখা নদী এবং উপনদীর মধ্যে পার্থক্য কি? শাখা নদী উপনদী। শাখা নদী হচ্ছে প্রধান নদী থেকে, প্রধান নদী থেকে, প্রধান নদী থেকে, নদী থেকে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কি বলেছি? দুর্যোগ, দুর্যোগ, ভূমিকম্প, বিশেষ করে ভূমিকম্প, ভূমিকম্প ও বন্যার ফলে সৃষ্টি হয়। বন্যার ফলে সৃষ্টি হয়, সৃষ্টি হয়। একটু পরে বুঝাই দিচ্ছি যে শাখা নদী প্রধানত প্রধান নদী থেকে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যার ফলে সৃষ্টি হয়। প্রধান নদী থেকে শাখা নদীর সৃষ্টি হয় কিসের ফলে? প্রাকৃতিক দুর্যোগের ফলে, ভূমিকম্প বা বন্যার ফলে বিশেষ করে হয়। উপনদী হচ্ছে উপনদী হলো কোন ছোট নদী, কোন ছোট নদী, কোন ছোট নদী যদি অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে, অন্য জায়গা থেকে, অন্য জায়গা থেকে, অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে, উৎপন্ন হয়ে প্রধান নদীর সাথে মিশে যায়। প্রধান নদীর কিসের সাথে? প্রধান নদীর সাথে মিশে যায়।
সাথে মিশে যায়, মিশে যায়, প্রধান নদীর সাথে কি হয় বলতো, মিশে যায়, মিশে যায়। তাহলে ছোট নদীটিকে, তাহলে এই ছোট নদীটিকে উপনদী বলা হয়। ছোট নদীটিকে প্রধান নদীর উপনদী বলা হয়। প্রধান নদীর কি বলা হয়, উপনদী বলা হয়, উপনদী বলা হয়, মনে রাখবা। তাহলে এখানে খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো যে শাখা নদী কি, শাখা নদী হচ্ছে প্রধান নদী থেকে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প ও বন্যার ফলে সৃষ্টি হয়, প্রধান নদী থেকে সৃষ্টি হয় শাখা নদী। আর উপনদী কি, উপনদী হচ্ছে যখন কোনো ছোট নদী, আবার বলছি, যখন কোনো ছোট নদী যদি অন্য কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে, অন্য কোনো পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রধান নদীর সাথে মিশে যায়, উপনদী হলো প্রধান নদীর সাথে মিশে যায়। কোনো ছোট নদী যখন অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে এসে প্রধান নদীর সাথে মিলে যায় তাকে উপনদী বলে। আর প্রধান নদী থেকে যখন কোনো নদী সৃষ্টি হয় তাকে শাখা নদী বলে। শাখা নদী প্রধান নদী থেকে সৃষ্টি, কিভাবে ভূমিকম্প বন্যার ফলে হতে পারে, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। আর উপনদী হচ্ছে অন্য জায়গা থেকে এসে প্রধান নদীতে মিলে যায়। এখন একটু চিত্র অঙ্কন করে যদি দেখি, একটু চিত্রের মাধ্যমে দেখি, অনেকেই বোঝো নাই হয়তো বা, তাদেরকে চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু চিত্রটা ফলো করো আমার এখানে, সবাই একটু চিত্রটা ফলো করো। চিত্র হচ্ছে, দেখো, এটা মনে করো কোনো প্রধান নদী, এটি একটি প্রধান নদী মানে কি, বড় নদী, কোন একটি প্রধান নদী বা বড় নদী, প্রধান নদী, এটা এর নাম মনে করো ক। এই প্রধান নদী থেকে যখন ভূমিকম্প বা বন্যার ফলে যখন কোনো নদীর সৃষ্টি হবে, এই প্রধান নদী থেকে যখন সৃষ্টি হবে তাকে বলবো আমরা শাখা নদী। আর শাখা নদী সৃষ্টি হয় ভূমিকম্প বা বন্যার ফলে, নদীর গতিপথ পরিবর্তন হয়ে এদিকে পানি ঢুকে পড়ছে, এটা হলো শাখা নদী। আর উপনদী কি, এটা হলো প্রধান নদী, এটা হলো প্রধান নদী, প্রধান নদী। এই প্রধান নদীতে যদি অন্য, এটা প্রধান নদী, অন্য জায়গা থেকে কোনো নদী উৎপন্ন হয়ে যদি প্রধান নদীর সাথে মিশে যায়, এই যে কোনো ছোট নদী যদি প্রধান নদীর সাথে মিশে যায়, এটা কোনো ছোট নদী অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে প্রধান নদীর সাথে মিশে গেছে, তখন এই ছোট নদীকে আমরা বলবো উপনদী। তাহলে উপনদী অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে এসে প্রধান নদীর সাথে মিশে যায়, তখন এই প্রধান নদীর উপনদী কাকে বলা হয়, এই ছোট নদীটিকে প্রধান নদীর উপনদী বলা হয়। আর যদি প্রধান নদী থেকে সৃষ্টি হয় তাকে শাখা নদী বলা হয়। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখব যে শাখা নদী হলো যমুনা। কেন যমুনা শাখা নদী? কারণ আমরা জানি যে যমুনার উৎপত্তি হয়েছিল 1787 সালের ভূমিকম্পে। যমুনার উৎপত্তি হয়েছিল, যেমন যমুনার উৎপত্তি হয়েছিল 1787 সালের, 1700 কত সালে বলতো, 87 সালের ভূমিকম্পের ফলে। 87 সালের কিসের ফলে? 87 সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি হয়। তাহলে যমুনার উৎপত্তি হয়েছিল 1787 সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র থেকে। কই থেকে? ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হয়েছিল। এই জন্য যমুনাকে ব্রহ্মপুত্রের উপনদী বলা হয়। যে 1787 সালে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে কিন্তু যমুনার সৃষ্টি হয়েছিল। 1787 সালে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে যমুনার সৃষ্টি হয়েছে। সেজন্য যমুনা শাখা নদী। কার শাখা নদী? যমুনা কিন্তু ব্রহ্মপুত্রের শাখা নদী। আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছ, বাকি তিনটাই কিন্তু উপনদী। যেমন তিস্তা উপনদী। কার উপনদী? তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। কার উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী তিস্তা উপনদী। কেন উপনদী? কারণ এই ব্রহ্মপুত্র, এটা হলো মনে করো ব্রহ্মপুত্র, আর এইভাবে তিস্তা গিয়ে ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। তিস্তা গিয়ে ব্রহ্মপুত্রে, এটা তিস্তা, এটা কি ব্রহ্মপুত্র। এই তিস্তা গিয়ে ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। পতিত মানে কি? পড়েছে। অর্থাৎ ছোট একটা নদী ব্রহ্মপুত্রে গিয়ে মিলিত হয়েছে। কে? তিস্তা। এই জন্য ব্রহ্মপুত্রের উপনদী কি হবে? তিস্তা। কারণ তিস্তা অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে এসে ব্রহ্মপুত্রের সাথে মিশে গেছে। আচ্ছা, এবার দেখো যে হালদা কার উপনদী? হালদা হচ্ছে কর্ণফুলীর উপনদী। হালদা কার উপনদী বলতো? হালদা হচ্ছে কর্ণফুলীর উপনদী। কার? কর্ণফুলীর। হালদা হচ্ছে কর্ণফুলীর উপনদী। কর্ণফুলীর উপনদী। হালদা হচ্ছে কর্ণফুলীর উপনদী। কিভাবে? কারণ এটা মনে করো কর্ণফুলী আসছে ভারতের মিজোরাম থেকে।
কর্ণফুলী প্রবেশ করছে ভারতের কোথা থেকে? মিজোরাম থেকে। আর হালদা এসেছে বাদনাতলি পাহাড় থেকে। খাগড়াছড়ির বাদনাতলি পাহাড় থেকে হালদা এসে কর্ণফুলীতে পড়ে গেল। কালুরঘাটে, চট্টগ্রামের কালুরঘাটে এই হালদা নদী, এটা মনে করো হালদা, আর এটা হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী এসেছে মিজোরাম থেকে, এটা বড় নদী, এটা বড় নদী। এই বড় নদীতে খাগড়াছড়ির বাদনাতলি পাহাড় থেকে একটা ছোট নদী এসে পড়ে গেল। এই যে ছোট নদীটা দেখতে পাচ্ছ, যেটা বাদনাতলি, খাগড়াছড়ির বাদনাতলি পাহাড় থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রামে কালুরঘাটে কর্ণফুলীতে মিলিত হয়ে গেল। তাহলে এই ছোট নদীকে এই হালদা, যেটি হচ্ছে কর্ণফুলীর উপনদী। গোমতী, গোমতী কার উপনদী? মেঘনার। গোমতী হলো মেঘনার উপনদী, মেঘনার উপনদীকে গোমতী। বুঝতে পেরেছো? তাহলে শাখা নদী উপনদীর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি কিনা? শাখা নদী উপনদীর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি কিনা ঝটপট উত্তর করতে হবে। শাখা নদী উপনদীর মধ্যে পার্থক্য ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা? তাহলে যমুনা হলো ব্রহ্মপুত্রের শাখা নদী, তিস্তা হলো ব্রহ্মপুত্রের উপনদী। যমুনা শাখা কেন হলো? কারণ যমুনা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র থেকে, আর প্রধান নদী থেকে কোন নদী সৃষ্টি হলে তাকে শাখা নদী বলে। যমুনা প্রধান নদী ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি হওয়া, আর উপনদী কি অন্য জায়গা থেকে ছোট নদী উৎপন্ন হয়ে এসে প্রধান নদীতে পড়ে যায়, পরে প্রধান নদীর নাম ধারণ করে। অর্থাৎ উপনদীগুলো অন্য জায়গা থেকে এসে প্রধান নদীর সাথে মিলিত হয়। যেমন তিস্তা ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে এসে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কিনা? এই বিষয়ে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা না থাকলে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত? কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত? দ্রুত উত্তর করতে হবে। কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত? কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত? কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত? দ্রুত উত্তর করতে হবে। পাহাড় বেষ্টিত মানে পাহাড় আছে, শুধু পাহাড়ে ভরা। কোন প্রাচীন জনপদটি শুধু পাহাড়ে ভরা? ঠিক আছে, ওকে, দ্রুত উত্তর করো। কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত? আমি তোমাদের কমেন্ট দেখবো, সমস্যা নেই। কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত, পাহাড়ে ভরা আছে? দেখি এটা কে কে উত্তর করতে পারো। প্রত্যেকে উত্তর করতে হবে, সবাইকে উত্তর করতে হবে কিন্তু, ঠিক আছে? সবাইকে উত্তর করতে হবে। কোন প্রাচীন জনপদটি পাহাড় বেষ্টিত, পাহাড়ে ভরা? আচ্ছা, হরিকেল, হরিকেল, ঠিক আছে, হরিকেল। আচ্ছা, হরিকেল দেখা যাক। হ্যাঁ, যমুনারও শাখা নদী আছে আবার। আচ্ছা, হরিকেল, তাহলে হরিকেল কেন হলো যদি আমরা একটু দেখি, আমরা যদি একটু মানচিত্র অঙ্কন করি, আমরা একটু দেখবো, আমরা একটু হরিকেলটা দেখবো। প্রথমত আমরা হচ্ছে একটা বাংলাদেশের ছোট্ট একটু মানচিত্র অঙ্কন করার চেষ্টা করছি। বাংলাদেশের মানচিত্র ছোট্ট করে একটা অঙ্কন করব আমরা, ছোট্ট করে অঙ্কন করে আমরা ওই হরিকেল আছে কোথায় সেটাকে একটু দেখবো। হরিকেল অ্যাকচুয়ালি আছে কোথায়, হরিকেলটা কোথায়? হরিকেল জনপদটি হচ্ছে, দেখো এই যে এখানে সিলেট দেখতে পাচ্ছ, আমি সাদা করে নিচ্ছি। এই যে সিলেট দেখতে পাচ্ছ, এটা সিলেট, সিলেট বিভাগ, এটা কিন্তু সিলেট, এটাকে সিলেট। আচ্ছা, তারপর দেখো এই অঞ্চল দিয়ে এই পর্যন্ত আছে, এটা হচ্ছে হরিকেল। দেখো এই জায়গা আছে, দেখো পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম। এই যে সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিকেল জনপদ। এটা কোন জনপদ? এটা প্রাচীনকালে হরিকেল জনপদ বা হরিকেল রাজ্য ছিল। আমরা যে প্রাচীন জনপদ পড়ি 16টা, আমরা যদিও বইতে সচরাচর 7টা পড়ে থাকি, কিন্তু প্রাচীন জনপদ কয়টা? 16টা। কিন্তু এই যে 16টা জনপদের মধ্যে এই যে হরিকেল জনপদটি দেখতে পাচ্ছ, হরিকেল, এই হরিকেল কিন্তু আজকে যে জায়গা সিলেট অঞ্চলটা দেখছো, আজ যে জায়গা পার্বত্য চট্টগ্রাম দেখছো, এই জায়গায় এককালে হরিকেল জনপদটি ছিল। এই জন্য দেখো সিলেটেও পাহাড় আছে, পার্বত্য চট্টগ্রামেও পাহাড় আছে। বাংলাদেশের কিন্তু দেখো এই দুইটা অঞ্চলে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। এই জন্য বলা হচ্ছে যে পাহাড় বেষ্টিত জনপদ কোনটি? হরিকেল। পাহাড় বেষ্টিত মানে পুরাটাই পাহাড় বেষ্টিত, মানে পাহাড়ে ভরা। কোন জনপদটি বলতো? হরিকেল জনপদ। আর দেখো বরেন্দ্র কোথায়? বরেন্দ্র তো রাজশাহী, বরেন্দ্র হচ্ছে রাজশাহীতে। রাজশাহীতে কোনো পাহাড় নাই। এখানে রাজশাহী আছে, রাজশাহীতে কোনো পাহাড় নাই। বরেন্দ্র কিন্তু কোথায়? বরেন্দ্র হচ্ছে রাজশাহীতে, রাজশাহীতে কোনো পাহাড় নাই কিন্তু এখানে, এই জায়গা কিন্তু এই অঞ্চলটাতে কোনো পাহাড় নাই। পুন্ড, পুন্ড হলো বগুড়াতে। পুন্ড কোথায়? বগুড়া, এই জায়গা আছে বগুড়া, বগুড়াতেও কোনো পাহাড় নেই। উত্তর অঞ্চলে তো পাহাড় নাই, উত্তর অঞ্চলে কিন্তু এই উত্তর অঞ্চল বলতে এই সাইডে ময়মনসিংহ আছে, কিন্তু এই সাইডে রংপুর, রাজশাহীতে কোনো পাহাড় নাই। দেখো যে পুন্ড, পুন্ড আছে কোথায়? পুন্ড হচ্ছে বগুড়া, কোথায়? বগুড়া, বগুড়াতে কিন্তু কোনো পাহাড় নাই। রাজশাহী, রাজশাহীতে কোনো কিন্তু পাহাড় নাই। দেখো তারপর দেখো সমতট, সমতট কোথায়?
সমতল হচ্ছে কুমিল্লা নোয়াখালী। কুমিল্লাতে একটা পাহাড়ি আছে লালমাই পাহাড়, কুমিল্লাতে একটা পাহাড়ি আছে লালমাই পাহাড়, আর নোয়াখালীতে কোনো পাহাড় নেই। তার মানে সমতটেও কিন্তু কুমিল্লাতে শুধু একটা পাহাড় আছে লালমাই পাহাড় বা ছোট পাহাড়, সেটা তাও ছোট পাহাড়। নোয়াখালীতে পাহাড় নেই। পুন্ড বগুড়াতে কোনো পাহাড় নাই। বরেন্দ্র রাজশাহীতে কোনো পাহাড় নাই। তার মানে এই হরিকেল জনপদটা কিন্তু পুরো পাহাড় বেষ্টিত। ঠিক আছে, এটা ইউনিক প্রশ্ন ছিল, একটা ইউনিক প্রশ্ন। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। 9 নাম্বার, ঢাকা কতবার প্রাদেশিক রাজধানী হয়েছে? এর উত্তর করতে হবে। ঢাকা কতবার প্রাদেশিক রাজধানী হয়েছে? দ্রুত উত্তর করতে হবে। ঢাকা কতবার প্রাদেশিক রাজধানী হয়েছে? দ্রুত উত্তর করো। ঢাকা কতবার প্রাদেশিক রাজধানী হয়েছে? ঢাকা কতবার প্রাদেশিক রাজধানী হয়েছে? প্রাদেশিক, ঢাকা কতবার প্রাদেশিক রাজধানী হয়েছে? দ্রুত উত্তর করতে হবে ভাইয়া। কতবার প্রাদেশিক রাজধানী হয়েছে? প্রাদেশিক, দেখি এটা 1 2 3 4 কতবার, কতবার হয়েছে প্রাদেশিক রাজধানী ঢাকা? কতবার হয়েছে? একজন বলছে 2 বার, কিন্তু 2 বার বললেও 2 বার বলছে 2 বার 2 বার 2 বার 2 বার। আচ্ছা, এবার আমরা দেখবো ঢাকা মোট রাজধানী হয়েছে কিন্তু 5 বার, তাই না? মোট ঢাকা মোট রাজধানী হয়েছে কতবার? রাজধানী হচ্ছে মোট কতবার? মোট হচ্ছে 5 বার। এবার হচ্ছে 1610, 1600 কত 60, আচ্ছা 1905, 1947, 1900 কত বলো তো 71। তাহলে প্রাদেশিক বলতে কি বুঝি? প্রাদেশিক বলতে এই 1610 সালে কিন্তু প্রদেশ ছিল না। এ সময় প্রদেশ ছিল না, প্রদেশ। এ সময় 1610-এ এ সময় প্রদেশ সৃষ্টি হয়নি, প্রদেশ সৃষ্টি হয়নি, এ সময় প্রদেশ সৃষ্টি হয় নাই। 1660-এর সময় প্রদেশ, এ সময় প্রদেশ সৃষ্টি হয়নি, মানে হয় নাই। 1905-এ প্রদেশ সৃষ্টি হয়, প্রদেশ মানে বাংলা প্রদেশ হয়, দেখো প্রদেশ সৃষ্টি হয়। ব্রিটিশরা প্রদেশ সৃষ্টি হয়, মানে প্রদেশ 1905-এ প্রদেশ সৃষ্টি হয় বললে ভুল হবে। 1905-এ 1905-এ প্রদেশ, ব্রিটিশ প্রদেশ ছিল, ব্রিটিশ প্রদেশ, বাংলা প্রদেশ ছিল। কি ছিল? প্রদেশ। কাদের প্রদেশ? ব্রিটিশ প্রদেশ ছিল কাদের? ব্রিটিশদের। 1947-এ পাকিস্তানের প্রদেশ ছিল, বাংলা কাদের প্রদেশ ছিল? পাকিস্তানের প্রদেশ ছিল, প্রদেশ। 71-এ প্রদেশ নাই, 71-এ কিন্তু স্বাধীন বাংলাদেশ। কি বাংলাদেশ? স্বাধীন, তখন আর কোনো প্রদেশ নাই, স্বাধীন বাংলাদেশ। তখন কিন্তু কোনো কি ছিল না? প্রদেশ ছিল না। স্বাধীন বাংলাদেশ মানে কি? পাকিস্তান থেকে মুক্ত হয়ে গেছি আমরা। তাহলে 1610-এও কোনো প্রদেশ সৃষ্টি হয় নাই, 1660 সালেও কোনো প্রদেশ সৃষ্টি হয় নাই। প্রদেশ সৃষ্টি করেছে কারা? ব্রিটিশরা। প্রদেশ সৃষ্টি করেছে ব্রিটিশরা। যেহেতু ব্রিটিশ আমলে একবার হয়েছে রাজধানী 1905, পাকিস্তান আমল হয়েছে 1947 সালে। পাকিস্তানের প্রদেশ হিসেবে এই বাংলার রাজধানী করা হয় ঢাকাকে, আর ব্রিটিশদের প্রদেশ হিসেবে এই বাংলার রাজধানী করা হয় ঢাকাকে। এই যে প্রদেশ, প্রাদেশিক বলতে বোঝানো হচ্ছে যে প্রদেশ আমলে যে কয়বার বাংলা প্রদেশ ছিল সেই কয়বারে, মানে ততদিনে বাংলাদেশের রাজধানী ঢাকা কতবার হয়েছে। যতদিন বাংলা প্রদেশ ছিল, প্রদেশ ব্রিটিশ প্রদেশ বা পাকিস্তান প্রদেশ ছিল, তার মধ্যে ঢাকা বাংলার রাজধানী হয়েছে 2 বার। ব্রিটিশ আমলে যখন প্রদেশ ছিল তখন রাজধানী হয়েছে 1905-এ, বাংলার রাজধানী ঢাকা হয়েছে। পাকিস্তান আমলে যখন আমরা প্রদেশ সৃষ্টি হলাম পাকিস্তানের, তখন হয়েছে 1947 সালে বাংলার রাজধানী ঢাকা হয়েছে। যে প্রাদেশিক রাজধানী বলতে বোঝায় প্রদেশ যখন হয়েছে, প্রদেশ এর সময়ে ঢাকার রাজধানী হয়েছে টোটাল 2 বার। আর যে 3 বার দেখো, এটা তো স্বাধীন বাংলাদেশ, তখন তার প্রদেশ ছিল না, বাতিল হয়ে গেছে। আমরা তো পাকিস্তান থেকে মুক্ত হয়ে গেছি 1610, 1660 এই সময় কিন্তু প্রদেশ সৃষ্টি হয় নাই, কারণ তখন ব্রিটিশরা শাসন শুরু করে নাই। এই সময় ছিল মুঘল আমল ছিল, মুঘলরা তো প্রদেশ সৃষ্টি করে নাই। আর প্রদেশ সৃষ্টি করছে কারা? ব্রিটিশরা। আর প্রদেশ ছিলাম কার আমলে? পাকিস্তান আমলে। বুঝতে পেরেছো? তাহলে প্রাদেশিক আমলে রাজধানী হয়েছে কতবার? 2 বার। কতবার? 2 বার। ঠিক আছে, তাহলে ঢাকা মোট রাজধানী হয়েছে 5 বার। মোট বললে 5 বার, 1610, 1660, 1905, 1947, 1971। আর প্রাদেশিক রাজধানী হচ্ছে 2 বার। যতদিন বাংলা প্রদেশ ছিল, সেই বাংলা যতদিন প্রদেশ ছিল পাকিস্তান এবং ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশ আমলে যদি মূল কথা বলি, ব্রিটিশ এবং পাকিস্তান আমলে আমরা প্রদেশ ছিলাম। পাকিস্তান আমলে আমরা কি ছিলাম? প্রদেশ ছিলাম। এই প্রাদেশিক আমলে বা প্রদেশের সময়ে বাংলার রাজধানী ঢাকা হয়েছে টোটাল 2 বার। একবার 1905, একবার 1947। ক্লিয়ার?
বলো আর কখনো ভুল করবা কিনা, বলো আর কখনো ভুল করবা কিনা। ঠিক আছে, আর কখনো যেন ভুল না হয়। আমরা চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। বাংলাদেশের সংবিধানের পরিচ্ছদ কয়টা? এর উত্তর করো। বাংলাদেশ সংবিধানের পরিচ্ছদ কয়টা? দেখি কে কে উত্তর করতে পারো। বাংলাদেশ সংবিধানের পরিচ্ছদ কতটি? শেখা খাচ্ছ বেশি বেশি না, প্রশ্ন এরকমই দেখো। আমরা কিন্তু এইভাবেই সুন্দর করে আমরা ইজি প্রশ্ন পড়াচ্ছি, বিগত প্রশ্ন সলভ করাচ্ছি। মানে আমাদের এডুকেশনে প্রাইভেট বেসে যেভাবে পড়ানো হচ্ছে একদম সুন্দর করে, একদম এ টু জেড, বিশ্বাস করো একদম মন প্রাণ দিয়ে বলছি, দেখো একদম সুন্দর করে বা একদম মন প্রাণ দিয়ে একদম ফাউন্ডেশন সহকারে, যে একটা যদি কোন স্টুডেন্ট যদি একদম জিরো হয়, একবারে জিরো হলেও সে আমাদের পড়া বুঝতে বাধ্য, এবং সে আস্তে আস্তে একদম আপার লেভেলে, সর্বোচ্চ লেভেলে চলে যাবে এবং টপ করবে ইনশাল্লাহ। যদি জিরো থাকো, যদি মনে হয় ভাইয়া তুমি এতদিন পড়ো নাই, ভয় পেও না, আমাদের এখানে ভর্তি হও, একদম জিরো থেকে তোমাকে সুন্দর করে বোঝায় দেওয়া হবে এবং তুমি ইনশাল্লাহ টপ করতে পারবে, সেই বিশ্বাস রাখো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে বলছি যে বাংলাদেশ সংবিধানের পরিচ্ছদ কতটি? পরিচ্ছদ কতটি? দেখি কে উত্তর করতে পারে। এখন উত্তর করতেই বলে আমার ভয় পাচ্ছে, এটা কোনো কথা? তাহলে শাহিন ভাই এভাবে তোমাদের শেখা দিচ্ছে, যে শেখা তোমরা অন্য কারোর কাছ থেকে খাও নাই জীবনে। পরিচ্ছদ কতটি? এই প্রশ্নের উত্তর দিলেও তোমরা শেখা খেয়ে যাবা। পরিচ্ছদ হচ্ছে 13টি। পরিচ্ছদ কতটি? 13টি। আবার শেখা খেয়ে গেলা, সবাই শেখা খেয়ে গেলা। তাহলে এই হচ্ছে বিষয়। তোমরা আগে পড়ছো কোথায় রে ভাই? তোমরা বই পড়লে চলবে শুধু, আর আবল তাবল জায়গা পড়লে চলবে? পড়ার জায়গায় পড়তে হবে, ঠিক আছে? কেউ জানে না বই দেখে পড়ায়, অথবা কেউ স্লাইড দেখে পড়ায়, ওটাকে পড়া বলে না ভাই, ওটা পড়া বলে না, ওটা হচ্ছে মুখস্থ বিষয়। ঠিক আছে, আচ্ছা, যে জানে সেখানে পড়তে হবে। সেকেন্ড টাইম ঝুঁকি নেওয়াই যাবে না, সেকেন্ড টাইম এমন কোথাও পড়া যাবে না যে সে জানেই না। ঠিক আছে, স্লাইড দেখে দেখে পড়ায় ওইসব জায়গায় পড়া যাবে না সেকেন্ড টাইম। তোমার জীবনে আর একবার সুযোগ আছে, সুযোগটা হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। তাহলে উত্তর হবে কতটি? 13টি। আচ্ছা, পরিচ্ছদ 13টি। একটু খেয়াল করো যে 11টি হলো অধ্যায় বা ভাগ। সংবিধানের অধ্যায় বা ভাগ কতটি? 11টি। অধ্যায় বা ভাগ 11টি। সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য 12টি। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য কতটি? 12টি। আর পরিচ্ছদ হলো 13টি। আর 14টি কিছুই না, তেমন কিছুই না 14টি। আচ্ছা, 14টি এমনি এমনি দিয়েছি আর কি। আচ্ছা, তাহলে 11টি অধ্যায় বা ভাগ, আর হচ্ছে তোমার 12টি হচ্ছে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য, যদিও অনেকে অনেক রকম কথা বলে বৈশিষ্ট্য নিয়ে। 13টি হচ্ছে পরিচ্ছদ। তাহলে পরিচ্ছদ মনে রাখবা, অধ্যায় হলো 11টি বা ভাগ হলো 11টি, ওই 11টি অধ্যায়ের মধ্যে আবার পরিচ্ছদ আছে, দেখবা টোটাল 13টি পরিচ্ছদ আছে কতটি? 13টি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রশ্নের উত্তর কেউ পারলা না, আমার তো তোমাদের অবস্থা যা। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। যারা যারা ক্লাস করছো বা যারা আমাদের সাথে আছো, কিচ্ছু বাকি থাকবে না ভাই, ইনশাল্লাহ। তুমি পড়াইতে পারবা ভাই, তুমি পড়াইতে পারবা, ভয় পেও না। আমাদের সাথে আছো এবং আমাদের সাথে থাকো সর্বশেষ পর্যন্ত, তুমি পড়াইতে পারবা, ইনশাল্লাহ শিখতে পারবা। আর চান্স তো আলহামদুলিল্লাহ কমন পড়বে সর্বোচ্চ। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? দ্রুত উত্তর করো, এই প্রশ্ন উত্তর করো। 11 নম্বর প্রশ্ন, সবার উত্তর করতে হবে। 11 নম্বর প্রশ্ন সবার উত্তর করতে হবে। দেখি কে কে উত্তর করতে পারো, ঝটপট উত্তর করো, ভয় পেও না, সাহস করে উত্তর করে দাও। ঠিক আছে, অনুচ্ছেদ হচ্ছে 153টি। অনুচ্ছেদ, পরিচ্ছদ বলেছি আমি, অনুচ্ছেদ হচ্ছে 153টি। অনুচ্ছেদ, আমি বলছি পরিচ্ছদ। অধ্যায় হলো 11টি, ওই 11টি অধ্যায়ের মধ্যে পরিচ্ছদ আছে 13টি, আর অনুচ্ছেদ বা আর্টিকেল হচ্ছে 153টি। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্ন উত্তর দেখি, কে ভয় পেও না, দ্রুত উত্তর করো। যে আমি 11 নম্বর প্রশ্ন দিয়েছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? বিদ্যুৎ উৎপাদনের এর ক্ষমতা কত? দেখি কে কে উত্তর করতে পারো। এখন কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, দ্রুত প্রশ্ন, সহজ প্রশ্ন আছে। তোমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছ, ঘাবড়ায় যাচ্ছ যে শাহিন ভাইয়া আজকে কি দেখাচ্ছে এগুলো, মানে আমরা এতদিন কি করলাম নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটু দ্রুত উত্তর করতে হবে ভাই। যে দুইটো, আচ্ছা ঠিক আছে, দ্রুত উত্তর করতে হবে। এবার কিন্তু সবাই সচেতন হয়ে গেছে, এটাই কিন্তু পড়া। এবার সবাই সচেতন হয়েছে, এবার কিন্তু সবাই একদম পুরো ব্যাটে বলে লেগে যাচ্ছে, কিন্তু সবার ব্যাটে বলে লেগে যাচ্ছে কিন্তু এবার। আচ্ছা, দেখা যাক ব্যাটে বলে কারা লাগে, কারা কারা পারে, দেখা যাক। আচ্ছা, এবার হচ্ছে
যারা যারা উত্তর করেছো কেউ ভয়ে বলতেছে না, আসলে কিন্তু ভয়ে বলতেছে না, এটা কোনো কথা? এটা কোনো কথা হলো? আচ্ছা, সঠিক উত্তর হবে 1200। সঠিক উত্তর হবে কত? 1200। কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট ক্ষমতা, মোট ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। মোট ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট মোট। কিন্তু এই মোট ক্ষমতা 2400 মেগাওয়াট, দুইটা ইউনিট আছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট কয়টা? দুইটা। প্রতি ইউনিট কিন্তু দুইটা। এক ইউনিটে 1200, আর এক ইউনিটে 1200। তাহলে 1200 কত? মোট 2400। কিন্তু ইউনিট প্রতি, আমি কিন্তু ইউনিট প্রতি মানে কি? প্রতি মানে কি? এক ইউনিটের ক্ষমতা কত? 1200। আর একটা ইউনিটের ক্ষমতা কত? 1200। অর্থাৎ এখানে প্রতি ইউনিট মানে এক ইউনিটকে বোঝানো হয়েছে। তাহলে এক ইউনিটের ক্ষমতা কিন্তু 1200, আর দুই ইউনিট টোটাল ক্ষমতা কিন্তু 2400। এখানে টোটাল চাইনি, প্রতি ইউনিট, প্রতি মানে এক ইউনিট চেয়েছি। উত্তর হবে 1200। কোনটা উত্তর হবে? 1200 উত্তর হবে। ঠিক আছে, তাহলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের টোটাল ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। আর যদি কখনো ইউনিট প্রতি বলে তাহলে হচ্ছে 1200 মেগাওয়াট, কারণ ইউনিট প্রতি মানে এক ইউনিটের ক্ষমতা। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউনিট আছে কয়টা? মোট দুইটা ইউনিট আছে, মনে থাকবে? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার কিন্তু আমরা অনেকেই পেরেছি, আবার অনেকেই কিন্তু হতাশ হয়েছে, এবারও হতাশ হয়েছে। চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছি আমরা। প্রশ্ন হচ্ছে 12 নাম্বার প্রশ্ন। জাতীয় জাদুঘর নামকরণ করা হয় কত সালে? দেখি এটা কে করতে পারো। 1910, 1912, 1913, 1983। ভয় পাবো না ভাই, যেটা জানো উত্তর করো। যা আছে তাই না ঝাঁপায় পড়ো, দেখা যাক কার কার হয়। আজ আমি তোমরা উত্তর করবো, আমি দেখবো। আজ হচ্ছে তোমাদের পালা, এবং অনেকে শেখার পালা, যে কিভাবে শিখতে হয় অ্যাকচুয়ালি। আর এখানে তো আজকে প্রশ্নগুলো সলভ করাচ্ছি। যারা ভর্তি হও নাই তারা মনে রেখো, এগুলো কিন্তু আগে বেসিক আকারে শিখাই নিছি আমরা, অনেক সুন্দর করে চিত্র সূত্র আকারে কিন্তু শেখাচ্ছি। কাজে যারা এখনো ভর্তি হও নাই, বারবারই বলছি 31 তারিখ লাস্ট ডেট, ভুল করো না, ভর্তি হয়ে যাও আজকেই। আই এডুকেশন পেজে নক দিয়ে যোগাযোগ করে ফেলো আজই। এই প্রশ্নের উত্তর মোটামুটি দেখি কার কার হলো, কার কার হলো না। আমরা জানি, দেখি কি হলো দেখি। এটা জানি বরেন্দ্র জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা? বরেন্দ্র জাদুঘর, প্রথম জাদুঘর বাংলাদেশের। এটা বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠা 1912। 1912তে তেমন কিছু না, 1913 হচ্ছে ঢাকা জাদুঘর প্রতিষ্ঠা। ঢাকা জাদুঘর প্রতিষ্ঠা, ঢাকা জাদুঘর। আর এই ঢাকা জাদুঘরের নাম পরিবর্তন করে জাতীয় জাদুঘর রাখা হয় 83 সালে। তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র রাজশাহী, 1910। বাংলাদেশের দ্বিতীয়, দেখো বাংলাদেশের পরবর্তী যে জাদুঘর হয় নাম হচ্ছে ঢাকার শাহবাগে ঢাকা জাদুঘর নাম রাখা হয়, ঢাকা জাদুঘর। এই ঢাকা জাদুঘর 13তে প্রতিষ্ঠিত হলেও এর নাম পরিবর্তন করে জাতীয় জাদুঘর রাখা হয়েছে কিন্তু 1983 সালে। অর্থাৎ সঠিক উত্তর কত? 1983। সঠিক উত্তর 83। ঠিক আছে, সঠিক উত্তর কত? 1983। ঠিক আছে, সবার উত্তর হয়েছে। এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই পেরেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বাংলাদেশ ভারত লাগোয়া সীমান্তের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটা যে পারবে সে একটা জিনিস, আর একটা জিনিস আসলে জিনিস, এটা যে পারবা যে বাংলাদেশ ভারতের লাগোয়া সীমান্তের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, দেখি কে কে উত্তর করতে পারো। বাংলাদেশ ভারতের লাগোয়া সীমান্ত, আমি প্রশ্ন ভেঙে দিব না, ভেঙে দিলে তো উত্তর করে ফেলবা, ভেঙে দিব যখন ব্যাখ্যা করব তখন। বাংলাদেশ ভারতের লাগোয়া সীমান্তের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? নয় কিন্তু আছে, খেয়াল করবা। লাগোয়া সীমান্তের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আচ্ছা, কি বলেছে? আচ্ছা দেখি 1900। আচ্ছা আচ্ছা হয়েছে রে, আচ্ছা হয়েছে একটা না, একটু দ্রুত উত্তর করো। বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া সীমান্তের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর করেছে পঞ্চগড়, কয়েকজন উত্তর করেছে, 100% করেছে। আচ্ছা 1883 তো কোনো সাল ছিল না, 1983। ঠিক আছে, আচ্ছা 13 ঘ উত্তর করেছে অনেকেই, দেখি কার কার উত্তর হয়। 13 ঘ উত্তর করেছে। যে এই প্রশ্নটা বোঝো ভালো করে, যে বাংলাদেশ ভারতের লাগোয়া মানে কি? এখানে লাগোয়া মানে কি? যে বাংলাদেশ ভারতের সাথে সংযুক্ত। লাগোয়া মানে কি? সংযুক্ত। লাগোয়া শব্দের অর্থ কি বলতো? সংযুক্ত বা লাগানো। ঠিক আছে, সীমান্তের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আমরা জানি, এটা বুঝিয়ে দিচ্ছি, আমরা জানি আমাদের অনেকে ভয় পাচ্ছ কেন? সাতক্ষীরা জেলার সাথে ভারতের 24 পরগনা জেলা আছে। আমাদের জেলা হলো সাতক্ষীরা,
ভারতের জেলা হচ্ছে 24 পরগনা, মানে এটা সঠিক আছে, ওটা সঠিক আছে। আমাদের জেলা কুমিল্লা, সাথে লাগানো আছে ত্রিপুরা, এটাও সঠিক আছে। আচ্ছা, আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ, ভারতের জেলা আছে মুর্শিদাবাদ, এটাও সঠিক আছে। পঞ্চগড় আমাদের জেলা, কিন্তু মালদহ কিন্তু আমাদের সাথে, পঞ্চগড়ের সাথে মালদহ নাই। এখানে কিন্তু সঠিক উত্তর হবে পঞ্চগড়, এটাই কিন্তু ভুল, মানে ভুল কিন্তু এটাই নয়, কিন্তু এটাই নয়। তাহলে পঞ্চগড়ের সাথে মালদহ না, পঞ্চগড়ের সাথে হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ি জেলা। কি জেলা? শিলিগুড়ি জেলা আছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলো আছে আর কি। তাহলে পঞ্চগড়ের সাথে মালদহ না, পঞ্চগড়ের সাথে যে জেলাটি যুক্ত আছে তার নাম শিলিগুড়ি, শিলিগুড়ি মনে থাকবে। তার মানে ভুল ছিল কোনটা বলতো? পঞ্চগড় মালদহ, পঞ্চগড় মালদহ না, মালদহ কিন্তু পশ্চিমে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের ওই সাইডে কিন্তু মালদহ আছে, চাঁপাইয়ের ওই সাইডে চাঁপাইনবাবগঞ্জ আছে না, এই যে চাঁপাইনবাবগঞ্জের পাশে কি মুর্শিদাবাদ, তার পাশে কিন্তু আছে মালদহ, ঠিক আছে। অর্থাৎ পঞ্চগড়ের পাশে কিন্তু মালদহ না, পঞ্চগড়ের সাথে যুক্ত আছে শিলিগুড়ি। এটা কিন্তু অনেকের হয়েছে, অর্থাৎ উত্তর হবে ঘ। তাহলে সাতক্ষীরা, তাহলে আমাদের যতটুকু না প্রয়োজন কোনটা নয়, তার চেয়ে বেশি প্রয়োজন কোনটা কোনটা হয় মনে রাখো। তাহলে সাতক্ষীরার পাশে ভারতের 24 পরগনা জেলা লাগানো, কুমিল্লার পাশে ত্রিপুরা যুক্ত, যদিও এটা হচ্ছে রাজ্য, জেলা না, এটা কিন্তু রাজ্য। চাঁপাইনবাবগঞ্জের সাথে মুর্শিদাবাদ জেলা আছে, ঠিক আছে। পঞ্চগড়ের সাথে আছে হলো শিলিগুড়ি, মোটেও কিন্তু মালদহ না, ঠিক আছে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 14, বাংলাদেশের সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? এটা উত্তর করো। বাংলাদেশের সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? দেখি কে কে উত্তর করতে পারো আমার ভাই ও বোনেরা, যারা যারা আছো দ্রুত উত্তর করো। বাংলাদেশের সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? বাংলাদেশের সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? একটু দ্রুত উত্তর করতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? ঝটপট উত্তর করো, যত দ্রুত সম্ভব। বাংলাদেশের সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? আর যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করনি, তোমাদের কাছে বলছি প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে রাখো, সবাই ক্লাসটি শেয়ার করে রাখো, ঠিক আছে। দেখি বাংলাদেশের সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? ভয় পাচ্ছ কেন? দ্রুত উত্তর করো। একজন বলেছে 5 টাকা, একজন বলছে হচ্ছে গ 5 টাকা, দেখা যাক, বলছে খ 1000 টাকা। আচ্ছা, 5 টাকা, 1000 টাকা, গ 5 টাকা। দেখি কার কার উত্তর হচ্ছে, আমরা দেখবো একটু পরে, যাচাই বাছাই করবো এবং সুন্দর করে বিশ্লেষণ করে দিব, ঠিক আছে। আমরা দেখছি যে একটু দেখি আমরা যে মোট নোট কয়টা, মোট নোট আছে কয়টা বাংলাদেশে। মোট নোট হচ্ছে 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000, 1000। এই যে নোট আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। টোটাল নোট কয়টা আছে? 10টা আছে। তো এই যে টোটাল নোট 10টা আছে, এই 10টা নোটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের নোট হচ্ছে 2 প্রকার। নোট কয় প্রকার? 2 প্রকার। এই তিনটা হলো সরকারি নোট, মনে রাখবা। এই 3টা হচ্ছে সরকারি নোট। সরকারি নোট বুঝবো কিভাবে? অর্থ সচিবের স্বাক্ষর থাকবে এখানে, অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অর্থ সচিবের কি স্বাক্ষর। আর হচ্ছে এই কয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নোট, বাংলাদেশ ব্যাংক নোট, বাংলাদেশ কি নোট? ব্যাংক নোট। এই কয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট। বুঝবো কিভাবে? গভর্নরের স্বাক্ষর থাকবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। গভর্নরের কি থাকে? স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। তাহলে খেয়াল করো যে একটা হচ্ছে সরকারি নোট, কয়টা? 3টি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা সরকারি নোট। অর্থ সচিবের স্বাক্ষর থাকবে এখানে। আর 10 থেকে 1000 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নোট, এখানে গভর্নরের স্বাক্ষর থাকবে, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন করেছি যে সর্বোচ্চ মূল্যমানের সরকারি নোট কোনটা? সরকারি নোট কয়টা? 3টা, 1, 2, 5। তাহলে কোনটা হচ্ছে সর্বোচ্চ মূল্যমানের? হচ্ছে সরকারি নোট 3টার মধ্যে সর্বনিম্ন কত? 1 টাকা, আর সর্বোচ্চ কত? 5 টাকা। তাহলে এখানে সরকারি নোটের কথা বলা হয়েছে, সর্বোচ্চ কোনটা হবে? 5 টাকা। আর সরকারি নোটের মধ্যে সর্বনিম্ন কত? 1। আর যদি ব্যাংক নোটের কথা বলতাম, বাংলাদেশ ব্যাংক, সর্বনিম্ন কত? 10, সর্বোচ্চ কত? 1000। আর যদি সরকার বা ব্যাংক এই দুইটা শব্দ উল্লেখ না থাকে, সরকারের কথা উল্লেখ নাই, আবার বাংলাদেশ ব্যাংকের কথা উল্লেখ নাই, যে বাংলাদেশের সর্বনিম্ন নোট কোনটা? 1 টাকা, সব বাংলাদেশের, ব্যাংক বা সরকার কিছু উল্লেখ করে নাই,
সর্বনিম্ন মানের নোট 1 টাকা, সর্বোচ্চ কত 1000 টাকা। এটা তো নর্মাল প্রশ্ন। কিন্তু যখন ডিভাইডেড করে বলবে, যখন বিভাজন করে বলবে সরকারি নোটের মধ্যে বড় কোনটা ছোট কোনটা, ব্যাংকের নোটের মধ্যে বড় কোনটা ছোট কোনটা, সবাই কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা বুঝছিল না তারা এখন ক্লিয়ার কিনা। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে 5 টাকা। সরকারি নোট তিনটার মধ্যে বড় কোনটা? 5 টাকা, যেহেতু সরকারি নোট চাওয়া হয়েছে সর্বোচ্চ মূল্যমানের। খেয়াল করবা, বুঝতে পেরেছো? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবাই কিন্তু একবারে বুঝতে পেরেছি। চলে যাচ্ছে, আমাদের প্রশ্ন আছে মাত্র 20টা আর আছে মাত্র 6টা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। বেসরকারি ইপিজেড আর ইপিজেড কোথায় অবস্থিত, এটা উত্তর করতে হবে। বেসরকারি ইপিজেড আর ইপিজেড কোথায়? বেসরকারি ইপিজেড আর ইপিজেড কোথায় অবস্থিত? দ্রুত উত্তর করতে হবে। বেসরকারি ইপিজেড আর ইপিজেড কোথায় অবস্থিত? আর ইপিজেড কোথায় অবস্থিত? ঠিক আছে, ঝটপট উত্তর করবা, যত দ্রুত সম্ভব উত্তর করবা। পড়া জিনিসগুলো ভুল করতেছি আল্লাহ। আচ্ছা, ভুল করা যাবে না ভাই, একটু ব্রেনটাকে একটু সতেজ করো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, পারি না কিছু, ক্লিয়ার? আচ্ছা, ইনশাল্লাহ এখন থেকে পারবা ভাই, ভুল করো না। যে আর ইপিজেড কোথায় অবস্থিত? বেসরকারি ইপিজেড আর ইপিজেড কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত আর ইপিজেড? দেখা যাক, আমরা একটু দেখব। প্রথমত যে ইপিজেড, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, যাকে বলে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, প্রক্রিয়া যেখানে রপ্তানি মানে কি, যেখান থেকে বিদেশি পণ্য বিক্রি করার জন্য প্রসেস করা হয়। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, জাতকরণ কি বলতো? এলাকা। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা ইপিজেড। এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড বর্তমানে আছে মোট 10টি। মোট ইপিজেড কতটি আছে? 10টি। 10টি ইপিজেডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরকারি ইপিজেড, সরকারি আছে কতটি? 8টি। আর বেসরকারি হচ্ছে 2টি। সরকারি 8, বেসরকারি কত? বেসরকারি হচ্ছে 2টি আছে বেসরকারি। সরকারি 8, বেসরকারি 2। এই বেসরকারি 2টা হচ্ছে, একটা হচ্ছে আর ইপিজেড, আর একটা হচ্ছে কেইপিজেড, কেইপিজেড। আর তে হলো রাজশাহী না, আর তে হচ্ছে রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া কোথায়? চট্টগ্রামে। আর তে হলো রাঙ্গুনিয়া ইপিজেড, রাঙ্গুনিয়া মনে রাখবা, রাঙ্গুনিয়া চট্টগ্রামের একটা জায়গার নাম রাঙ্গুনিয়া ইপিজেড। রাঙ্গুনিয়া কোথায়? চট্টগ্রামে। এই রাঙ্গুনিয়া জায়গাটা কোথায়? চট্টগ্রামে। রাঙ্গুনিয়া কোথায়? চট্টগ্রাম। এটা এই জন্য আর ইপিজেড মানে রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন, রাঙ্গুনিয়া চট্টগ্রাম। আচ্ছা, তারপর হচ্ছে কেপিজেড। কেতে কিন্তু খুলনা বা কুষ্টিয়া না। কেপিজেড হচ্ছে কোরিয়া ইপিজেড। কিপিজেড? কোরিয়া। কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন, কোরিয়া ইপিজেড। কোরিয়া ইপিজেড, এই কোরিয়া যে ইপিজেডটা দেখতে পাচ্ছ বেসরকারি, এটাও কিন্তু চট্টগ্রামে। এটাও কোথায়? চট্টগ্রাম। তার মানে আরতে রাজশাহী বা রংপুর না, আরতে রাঙ্গুনিয়া, যেটা চট্টগ্রামে। রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন, কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন, এটি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান যেটি চট্টগ্রামে আছে। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান যেটি চট্টগ্রামে আছে। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে বেসরকারি ইপিজেড আর ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রামে। 2টা বেসরকারি, 2টাই চট্টগ্রামে। একটা রাঙ্গুনিয়া আর একটা হচ্ছে চট্টগ্রামে, কিন্তু এটার নাম কি? কোরিয়া ইপিজেড। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, হয়েছে লালা না? আচ্ছা, ঠিক আছে, সবাই হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা 16 নম্বর প্রশ্নে। স্বাধীন বাংলাদেশের প্রথম বিভাগ কোনটি? দেখি, এটার উত্তর কিন্তু সবাইকে করতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম বিভাগ কোনটি? দ্রুত, স্বাধীন বাংলাদেশের প্রথম বিভাগ কোনটি? স্বাধীন বাংলাদেশের প্রথম বিভাগ কোনটি? আমরা জানি আমাদের বিভাগ আছে কতটি, দেখি তুমি উত্তর করতে থাকো। আমরা জানি আমাদের মোট বিভাগ হচ্ছে 8টি। আমাদের মোট বিভাগ কতটি ভাইরা? আমাদের মোট বিভাগ হচ্ছে 8টি, তাই না? 8টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগ 1829 সালে হয়েছে। পরে হচ্ছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম হয়েছে 1829 সালে, যদিও ঢাকাই প্রথম, কিন্তু একই সালে চট্টগ্রাম। রাজশাহী বিভাগ হয়েছে 1829। আচ্ছা, এই 3টা হলো ব্রিটিশ আমলের বিভাগ। পরে হচ্ছে খুলনা, পরে পাকিস্তান আমলে হলো খুলনা বিভাগ হয়েছে 1960, এটা পাকিস্তান আমলে, মানে এগুলো উপনিবেশিক আমলে, আমরা তখনও স্বাধীন হই নাই। পরে স্বাধীনতার পর হলো বরিশাল। স্বাধীনতার পর কোনটা হলো? বরিশাল হলো 1993 সালে। 1993। এর পরে হলো সিলেট হলো হচ্ছে 1995 সালে। 1995। এর পরে হলো হচ্ছে রংপুর হলো 2010 সালে।
2000 কত 10। সর্বশেষ হলো ময়মনসিংহ, ময়মনসিংহ হলো 2015 সালে, 2000 কত 15। এই হচ্ছে বাংলাদেশের বিভাগগুলো। মোট বিভাগ: ঢাকা 1829, চট্টগ্রাম 1829, রাজশাহী 1829, খুলনা 1960, বরিশাল 1993, সিলেট 1995, রংপুর 2010, ময়মনসিংহ 2015। এখন আমরা খেয়াল করব এই তিনটা, প্রথম তিনটা কিন্তু দেখো ব্রিটিশ আমলের, এই তিনটা ব্রিটিশ আমলের। খুলনা কিন্তু পাকিস্তান আমলের, তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি, ব্রিটিশ আমল পাকিস্তান আমল। স্বাধীন হয়েছি কততে? আমরা 71-এ। স্বাধীন কততে? 71-এ স্বাধীন। তাহলে 71-এ যদি আমরা স্বাধীন হই, দেখো স্বাধীনতার পর একটা বিভাগ প্রথম দেখো 93 বরিশালে, অর্থাৎ 71-এর পর কিন্তু দেখো প্রথম বিভাগ কিন্তু বরিশাল, কত 1993। অর্থাৎ বাংলাদেশের প্রথম বিভাগ বললে ঢাকা, প্রথম স্বাধীন বাংলাদেশের বিভাগ বললে কিন্তু বরিশাল। বাংলাদেশের প্রথম বিভাগ বললে ঢাকা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম বিভাগ বললে কিন্তু বরিশাল। কেন? স্বাধীনতার পর 71-এর পরে বরিশালই কিন্তু প্রথম সৃষ্টি হয়। ক্লিয়ার হয়েছে সবাই? স্বাধীনতার পর বরিশালই প্রথম সৃষ্টি হয়েছে কিন্তু। আচ্ছা, ওকে, চলে যাচ্ছি আমরা 17 নম্বর প্রশ্ন। আমাদের কিন্তু প্রায় শেষ, আর 3টা প্রশ্ন আছে। নিচের কোনটি উত্তর অঞ্চলের সমতলের উপজাতি নয়? কে কে উত্তর করতে পারো দেখি? এটা উত্তর করতে পারো। নিচের কোনটি উত্তর অঞ্চলের সমতলের উপজাতি নয়? সমতল মানে কি? পাহাড়ের উপজাতি নয়, তাই না? সমতল মানে কি? আমরা যে উপজাতি সচরাচর পাহাড়ে বসবাস করে, কিন্তু পরীক্ষা আসে কোনটা সমতলের উপজাতি, কোনটা সমতল মানে যেখানে পাহাড় নাই সেসব জায়গায় বসবাস করে, সমতলের উপজাতি বলা হচ্ছে। নিচের কোনটি উত্তর অঞ্চলের সমতলের উপজাতি নয়? নিচের কোনটি উত্তর অঞ্চলের সমতলের উপজাতি নয়? দ্রুত উত্তর করতে হবে। উত্তর অঞ্চলের সমতলের উপজাতি নয়। মজার বিষয় হচ্ছে, এটা অনেকে উত্তর করতে পারবা, এখানে কিন্তু রাখাইন উত্তর হবে, ঠিক আছে, কিন্তু মনে রেখো যে এই চারটাই কিন্তু মূলত এই চারটাই সমতলের উপজাতি, এই চারটাই কিন্তু সমতলের উপজাতি, চারটাই কিন্তু সমতলের উপজাতি। এই চারটার একটাও কিন্তু পাহাড়ে বসবাস করে না। কিন্তু প্রথম যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা উত্তর অঞ্চলের উপজাতি, রংপুর, রাজশাহী, দিনাজপুর এগুলো। আর এই যে উত্তর অঞ্চলের সমতলের উপজাতি, সমতলের উপজাতি, উত্তর অঞ্চলের সমতলের উপজাতি, এই তিনটা। আর রাখাইন হচ্ছে দক্ষিণ অঞ্চলের, বিশেষ করে পটুয়াখালী, কক্সবাজার, দক্ষিণ অঞ্চলের সমতলের উপজাতি, দক্ষিণের, এটাও সমতলের উপজাতি কিন্তু দক্ষিণের। অর্থাৎ চারটাই সমতলের উপজাতি, চারটাই সমতলের উপজাতি। কিন্তু ওরাও সাঁওতাল রাজবংশী হচ্ছে উত্তর অঞ্চল, বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, রংপুরে সমতলে বসবাস করে। রাখাইনরাও সমতলে বসবাস করে কিন্তু দক্ষিণ অঞ্চলে। আর আমি এখানে প্রশ্ন চেয়েছি কিন্তু উত্তর অঞ্চলের সমতল উপজাতি নয়। তাহলে নয় কোনটা? রাখাইন। কেন? রাখাইন উত্তর অঞ্চলে বসবাস করে না, তারা সমতলের উপজাতি, কিন্তু তাদের বসবাস রয়েছে দক্ষিণ অঞ্চলে, পটুয়াখালী, বিশেষ করে কুয়াকাটাতে তারা বসবাস করে এবং কক্সবাজারে বসবাস করে, সাগর কেন্দ্রিক সমতলে বসবাস করে। চারটায় সমতলের উপজাতি, মনে থাকবে? ওকে, চারটায় সমতলের উপজাতি, এর মধ্যে উত্তর অঞ্চলে নয় কোনটা? রাখাইন। চলে যাচ্ছি আমরা পরবর্তীতে 18 নম্বর প্রশ্ন। ভূপ্রকৃতির কোন যুগের অপর নাম বরফ যুগ? ভূপ্রকৃতির যুগ হলো 3টা। ভূপ্রকৃতি অনুসারে যুগ কয়টা? 3টা। ভূপ্রকৃতি অনুসারে যুগ হচ্ছে 3টা। একটা হচ্ছে টারশিয়ারি যুগ, বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে যুগ হলো 3টা। টারশিয়ারি যুগ, পরেরটা হচ্ছে প্লাস্টোসিন যুগ, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, সমভূমি। এই 3টা যুগ আছে। এই 3টা যুগ হচ্ছে ভূপ্রকৃতি অনুসারে, ভূ মানে কি? মাটি, মাটির গঠন অনুসারে 3টা যুগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ভূপ্রকৃতি অনুসারে যুগ ভাগ হয়েছে 3টা: টারশিয়ারি যুগ, প্লাস্টোসিন যুগ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এর মধ্যে কোন যুগের অপর নাম বরফ যুগ? কোন যুগের অপর নাম বরফ যুগ? পাঞ্জাইক না, পাঞ্জাইকটা কি তাহলে? পাঞ্জাইক হচ্ছে প্রাচীন মহাদেশ। পাঞ্জাইক কিন্তু প্রাচীন একটা মহাদেশ, মনে রাখবা, প্রাচীন একটি মহাদেশ। পাঞ্জাইক কিন্তু এর সাথে মিলই নাই। পাঞ্জাইক হচ্ছে প্রাচীন একটি মহাদেশ, লিখে নাও। পাঞ্জাইক হচ্ছে প্রাচীন একটি মহাদেশ, ঠিক আছে? এখানে উত্তর করেছি যে ভূপ্রকৃতি অনুসারে যে 3টা যুগ, তাহলে এটা তো আগেই বাদ, কারণ এটা একটা মহাদেশ, প্রাচীন মহাদেশ।
এখন তো মহাদেশ 7টা, কিন্তু প্রাঞ্জাইক নামে প্রাচীন মহাদেশ ছিল, মহাদেশগুলো যখন একত্রিত ছিল, ঠিক আছে, পেনজাইক বলা হতো, পেনজাইক, পেনজাইক বলা হতো। মহাদেশগুলো যখন একত্রিত ছিল তখন পেনজাইক বলা হতো। আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকার আগে একত্রিত ছিল তখন বলা হতো পেনজাইক। ঠিক আছে, এটা একটি প্রাচীন মহাদেশ, এটা কিন্তু এই ভূপ্রকৃতির কোনো যুগ না। তাহলে ভূপ্রকৃতির যুগ 3টা, এর মধ্যে কোনটা উত্তর হবে? মনে রাখবা হচ্ছে ভূপ্রকৃতির যে যুগের অপর নাম বরফ যুগ সেটা হচ্ছে প্লাস্টোসিন যুগ। প্লাস্টোসিন যুগের অপর নাম বরফ যুগ, বলা হয়ে থাকে এটা বরফের যুগ ছিল। তাহলে ভূপ্রকৃতির যে 3টা যুগ এর মধ্যে একটি ছিল বরফের যুগ, সেটি কিন্তু প্লাস্টোসিন যুগ, বরফের যুগ মনে রাখবা। এই বিষয়ে আমরা বিস্তারিত পড়াবো। এই আমাদের টারশিয়ারি যুগ, প্লাস্টোসিন যুগ, সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এগুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত পড়া আছে, চিত্র অঙ্কন করে তোমাদের এই বিষয়গুলো সুন্দর করে পড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। তাহলে উত্তর হচ্ছে কোনটা? উত্তর খ, বরফ যুগ কোনটা? প্লাস্টোসিন, এর অপর নাম বরফের যুগ। এই যুগটা বরফ আমল ছিল, বরফ পড়েছিল পৃথিবীতে। পৃথিবীতে বরফের যুগ আছে 2বার, কয়বার? 2বার, মনে রাখবা। ঠিক আছে, চলে যাচ্ছি এবার আমরা 19 নম্বর প্রশ্নে। সুন্দরবনকে পৃথককারী নদীর নাম কি? কে উত্তর করতে পারবো দেখি? সুন্দরবনকে পৃথককারী নদীর নাম কি? সুন্দরবনকে পৃথককারী নদীর নাম কি? ঝটপট উত্তর করতে ভাইয়েরা। সুন্দরবনকে পৃথককারী নদীর নাম কি? সুন্দরবনকে পৃথককারী নদী, আলহামদুলিল্লাহ অনেকের হয়েছে এবার। সুন্দরবনকে পৃথককারী নদীর নাম কি? আচ্ছা, উত্তর করেছে কি রায়মঙ্গল, পশুর, নাফ নাকি হারিয়াভাঙ্গা? কোনটা উত্তর হবে? সুন্দরবনকে পৃথককারী নদী হচ্ছে, এটা কিন্তু সবাই পারবে। লাস্টে আত্মবিশ্বাস বেড়ে গেছে, কত? হারিয়াভাঙ্গা, হারিয়াভাঙ্গা। রায়মঙ্গলও সুন্দরবনের মধ্যে আছে, রায়মঙ্গল সুন্দরবনের মধ্যে প্রবাহিত আছে, কিন্তু সুন্দরবনকে ভাগকারী নদী না। পশুর নদী সুন্দরবনের মধ্যে আছে, আর নাপ নদী হচ্ছে বাংলাদেশ মায়ানমারকে ভাগ করেছে। যারা নাপ উত্তর করেছো তারা মনে রাখবা, বাংলাদেশ মিয়ানমার বা মায়ানমারকে ভাগ করেছে, মায়ানমারকে ভাগ করেছে। বাংলাদেশ মায়ানমারের মধ্যে নদী হচ্ছে নাফ। আর রায়মঙ্গল সুন্দরবনের ভিতরে, পশুর সুন্দরবন, আর সুন্দরবনকে 2 ভাগে ভাগ করেছে কিন্তু হারিয়াভাঙ্গা। কিভাবে? এটা মনে করো ভারত, এটা ভারত, এটাকে মনে করো বাংলাদেশ। আর এই যে মাঝে আছে সুন্দরবন, এই যে মাঝে রয়েছে সুন্দরবন, দেখো এটা মনে করো সুন্দরবন। এই 2 দেশে সুন্দরবন আছে, এই 2 দেশের সুন্দরবনের মধ্যে ভারতেও আছে সুন্দরবন, বাংলাদেশেও আছে সুন্দরবন। এই 2 দেশের এই 2 দেশের তোমার হচ্ছে সুন্দরবনের মধ্যে যে নদীটি আছে, এই নদীটির নাম হারিয়াভাঙ্গা নদী। এটি হারিয়াভাঙ্গা নদী। এই নদীর নাম কি? এই নদীর নামটাই হলো হারিয়াভাঙ্গা নদী। তাহলে এই যে ভারত, এই পাশেও সুন্দরবন আছে, কত পার্সেন্ট? 38%। এ পাশে আসে কত পার্সেন্ট? 62%। আর মাঝখানে যে নদীটি আছে, নদীর নাম হারিয়াভাঙ্গা। ভারতের সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনকে পৃথককারী নদীর নাম হারিয়াভাঙ্গা নদী। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি আমরা লাস্ট প্রশ্নে। টিপাই মুখ বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে? দেখি কে কে উত্তর করতে পারো। টিপাই মুখ বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে? লাস্ট প্রশ্ন আজকে। এই প্রশ্ন যেন সবাই পারো তোমরা, সেই চেষ্টা করো। সবাই এক ঝাঁকে, এক তালে, একসঙ্গে তাল মিলিয়ে এক কমেন্ট করে ফেলো, দেখি কার কার হয়। ঠিক আছে, যে টিপাই মুখ বাঁধ বাংলাদেশ ভারত থেকে সীমান্ত থেকে, অর্থাৎ বাংলাদেশ সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? টিপাই মুখ, টিপাই মুখ, ঠিক আছে, টিপাই মুখ কত দূরে অবস্থিত? 16.5, 11, 80 নাকি 100? সাবাস, তোমরা তো ভালো পারো, তোমাদের মাথায় তো কিডনি আছে। তোমাদের মাথায় তো কিডনি, কিডনি মানুষের থাকে পেটের সাইডে, তোমাদের তো মাথায় কিডনি। তোমার তো ভালো, পাল্লা কেমনে? আমি তোমাদের জন্য একটা হাতে তালি দিলাম। তোমরা তো লাস্ট প্রশ্ন পেরে ফেলছো সবাই। সবাই তোমরা নিজেরা হাতে তালি দাও। ঠিক আছে, তোমরা নিজেরা হাতে তালি দাও। তোমরা পাল্লা কেমনে? বাহ 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 বাহ, চৌধুরী সাহেব তোমরা ভাব। আর চৌধুরী রানী, আর চৌধুরী সাহেব, এবং এখানে তো আবার রানীও আছে। যাই হোক, তো তোমরা পারলা কেমনে দেখা যাক। তাহলে হচ্ছে তোমরা পারছো নাকি? উত্তর করছো কোনটা? 16.5। কিন্তু দুঃখের বিষয়, উত্তর হবে 100। উত্তর কত হবে? 100 কিলোমিটার দূরে। তোমরা যারা উত্তর করেছো সেটা হচ্ছে ফারাক্কাবাদ। তোমরা যারা উত্তর করেছো সেটা হচ্ছে ফারাক্কাবাদ। ভেরি ব্যাড, সেটা হচ্ছে ফারাক্কাবাদ। ঠিক আছে,
আচ্ছা, সেটা কি বাদ বলো তো? ফারাক্কাবাদ মনে রাখবা, ঠিক আছে? সেটা হচ্ছে ফারাক্কাবাদ। তোমরা যেটা উত্তর করছো সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা যে ফারাক্কাবাদের কথা বলি, এই যে বাংলাদেশ, তোমরা যেটা উত্তর করেছো সবাই, তোমরা তো ঝুলে চলো দেখছি, ঝুলে চলা যাবে না, সুন্দর করে একদম পুরো বুঝে বুঝে উত্তর করতে হবে, ঠিক আছে? রোগান্ত মানচিত্র হয়ে যাচ্ছে। যাক, আমরা মানচিত্র অঙ্কনের জন্য ক্লাস করছি না, নর্মালি একটু বোঝাচ্ছি। তোমরা যেটা উত্তর করছো, এই যে ভারতের যে গঙ্গা নদী ঢুকেছে, এই যে গঙ্গা পদ্মা হয়েছে, তোমরা এই যে গঙ্গার এই যে পদ্মার মুখে যে বাঁধটি আছে, তোমরা এটার উত্তর করতেছো ফারাক্কাবাদ। এটা এই যে পদ্মার মুখে দেওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে ফারাক্কাবাদ। তোমরা যারা উত্তর করছো সেটা হচ্ছে ফারাক্কাবাদ। কোন বাদ? ফারাক্কাবাদ উত্তর করেছো। যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে 16.5 কিলোমিটার বা 11 মাইল দূরে, এটা হচ্ছে ফারাক্কাবাদ। বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার বা 11 মাইল দূরে, এটা হচ্ছে ফারাক্কাবাদের ডিস্টেন্স, ফারাক্কাবাদ। আর টিপাইমুখ কোথায় আছে? টিপাইমুখ হচ্ছে এই যে বরাক নদী এসেছে, বরাক, তারপর সুরমা, কুশিয়ারা, মেঘনা, এই যে বরাক নদী, এই যে ভারতীয় কি বরাক নদী, বরাক, তারপর হয়েছে বাংলাদেশে এসে কি হয়েছে? সুরমা, কুশিয়ারা হয়েছে, সুরমা, তারপর কালনি, তারপর মেঘনা, এগুলো নাম হয়েছে, এগুলো বোঝাইছি। যাই হোক, মেঘনা, কালনি, এই যে প্রবাহটা দেখতে পাচ্ছ, এই প্রবাহটা, এই যে এখানে আছে সিলেট জেলা, কোন জেলা? সিলেট। এটা কোন জেলা? সিলেট। এই সিলেট জেলা থেকে এই যে এখানে একটা ভারত বাঁধ দিয়েছে, যার নাম টিপাইমুখ বাঁধ। যার নাম কি? টিপাইমুখ বাঁধ, টিপাইমুখ। তো এটা হলো টিপাইমুখ বাঁধ, যা বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে, বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে। বরাক নদী বাংলাদেশে ঢুকে হচ্ছে সুরমা, সুরমা, কুশিয়ারা, কালনি, মেঘনা, এই যে প্রবাহটা দেখতে পাচ্ছ, এই প্রবাহর মুখে, উৎপত্তি মুখে বরাক তুই ভাই বলা হয়। এই উৎপত্তি মুখে ভারত যে বাঁধটি দিয়েছে তার নাম টিপাইমুখ, যা সিলেট সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে। আর তোমরা যেটা উত্তর করেছো ফারাক্কাবাদ, সেটা হচ্ছে 16.5 কিলোমিটার বা 11 মাইল দূরে, চাপাই থেকে ফারাক্কাবাদের দূরত্ব। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা লাস্টে গিয়ে ধরা খেয়ে গেলা শাহিন ভাইয়ের কাছে, লাস্টে গিয়ে ধরা খেয়ে গেছো, ঠিক আছে? লাস্টে গিয়ে শেখা। আচ্ছা, এখন বলো যে আজ যে ক্লাসটি তোমাদের নেওয়া হলো, ক্লাসটি সবার কেমন লাগলো? এবং তোমরা যারা আমাদের এখানে ভর্তি হয়েছো, তারা বলো নতুন কিছু পাচ্ছ কিনা, এবং আমরা তোমাদেরকে তোমরা যা প্রত্যাশা করেছো তার চেয়ে বেশি কিছু দিচ্ছি কিনা। সবচেয়ে বড় কথা, চান্স তো পেতে হবে ভাই। এমন ভাবে পড়ানো হচ্ছে, ইনশাআল্লাহ চান্স তোমার নিশ্চিত হবে। শুধু তোমার প্রয়োজন ধৈর্য এবং শেষ পর্যন্ত লেগে থাকা। আর এখন ধৈর্যের ব্যাপার না, কারণ তোমার পরীক্ষা নিকটবর্তী। আর যারা এখনো হতাশায় আছো, ভর্তি হও নাই, তাদের জন্য বলছি যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও। একদম ইয়া করো না, যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও, যত দ্রুত সম্ভব, কারণ কোনোভাবেই আর দেরি করা যাবে না। আমরা তোমাদেরকে সেকেন্ড টাইম যে ব্যাচ, এখন তোমরা যারা এখনো কোথাও ভর্তি হও নাই, তুমি হয়তো ভাবছো যে ভাই আমি পারবো কিনা, তুমি পারবে ইনশাল্লাহ। তোমার দায়িত্ব আমরা নিব, আমরা দায়িত্ব নিতে পারবো বলেই তোমাকে বলা হচ্ছে। সেকেন্ড টাইমের এই যে ব্যাচ চলছে, এই ব্যাচে ভর্তির সুযোগ বা ভর্তি যে ব্যাচ চলছে, এই ব্যাচে ভর্তির সুযোগ হচ্ছে 31 জুলাই পর্যন্ত। কত জুলাই পর্যন্ত? 31 জুলাই পর্যন্ত ভর্তির ডেট আছে। আর এখন তোমরা যারা মনে করছো ভাইয়া অনেকে তো এগিয়ে গেছে, আমি পারবো কিনা, তোমাকে প্রয়োজন পড়ে অনেকগুলো সার্ভিস দেওয়া হবে, প্রয়োজন পড়ে তুমি ডাবল সার্ভিস পাবা, এবং তোমাকে এমন ভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং তোমাকে সবাই মিলে এমন ভাবে গাইড করা হবে, ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে তোমার প্রস্তুতি হবে সর্বোচ্চ ভালো। অনেকে আগে পড়েছে কিন্তু সে মনে রাখতে পারে না, ধৈর্য থাকে না। কিন্তু তুমি যদি এখন শুরু করো, ফুল ফোর্সে শুরু করো, সময় অল্প, যা পড়বা তাই কিন্তু মনে থেকে যাবে, যা পড়বা তাই মনে থাকবে, কারণ সময় খুবই অল্প। আর আমরা তোমার পাশে আছি, নির্দ্বিধায় নিশ্চিন্তায় ভরসা রেখে ভর্তি হয়ে যেতে পারো। 31 জুলাই পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আজ আমার কথা বলে, এই ক্লাসের কথা বলে তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? যে ভাইয়া ক্লাস করেছিলাম বা বাংলা ক্লাস করেছিলাম সুফিয়ান স্যারের, ক্লাস করে আইডিকেশন পেজে তোমরা নক দিতে পারো, নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। একদম দেরি করো না, ভর্তি হয়ে যেতে পারো, নক দাও, ঠিক আছে? ভর্তি হয়ে যাও, আইডিকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও, পেজে নক দাও, নক দিয়ে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ আমাদের কথা বলো, মহসিন স্যারের কথা বলো,
কথা বলো তাদের সাথে, দেখো তোমাদের যথেষ্ট আমাদের যারা এখানে সার্ভিস দিচ্ছেন তারা তোমাদের সুন্দর করে সবকিছু বুঝিয়ে দেবে। তোমরা আমাদের যে আমাদের হচ্ছে যে একটা টিম আছে যারা ভর্তি নেয়, এডুকেশন পেজে নক দিয়ে তাদের সাথে কথা বলো, ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ ভালো সার্ভিস পাবা। প্রত্যেকটা জিনিস তোমার যে সকল প্রশ্ন থাকবে, তুমি যে সকল বিষয় নিয়ে ভয়ের মধ্যে আছো, সেসব জিনিস আমি তো ক্লাস নিচ্ছি, বুঝাইতে পারলাম না ওই জিনিসগুলো যেগুলো তোমার ভয়ের বিষয় বা তোমার কিছু সংশয় থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, সেগুলো আমাদের এডুকেশন পেজে নক দিয়ে তোমরা কথা বলো, তোমাদের সর্বোচ্চ হেল্প করবে। কথা বলে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের পাশে আছি, এডুকেশনের একজন মেম্বার হিসেবে আছি, তোমাদের ভাই হিসেবে আছি, তোমাদের সহযোগী হিসেবে আছি। আশা করছি এবার তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি আর বসে থেকো না, জাগ্রত হও, সুযোগ একবার, জীবন একটা, সুযোগ গ্রহণ করো, হেলাফেলা কাটিও না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবার তোমার পূরণ হবে ইনশাল্লাহ। সেই পূরণটা হবে তোমার এডুকেশনের সাথে। এই বিশ্বাস রেখে, এই আস্থা রেখে তুমি ভর্তি হতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজ এখানেই ক্লাস শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে, আমাদের কিন্তু কন্টিনিউ ক্লাস চলবে। তবে তুমি দেরি করো না, দ্রুত ভর্তি হয়ে যাও, চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও, আমাদের ফ্রি ক্লাস করো, আমাদের পেড বেসে ক্লাস করো, ইনশাল্লাহ যথেষ্ট। আমরা সর্বোচ্চ এক্সাম নিচ্ছি, সর্বোচ্চ ক্লাস নিচ্ছি। স্টুডেন্ট ক্লাস চাইছে একটা, আমরা অনেকগুলো ক্লাস দিচ্ছি, অনেকগুলো, যা প্রত্যাশার চেয়েও আমরা বেশি ক্লাস দিচ্ছি। ঠিক আছে ভাইয়েরা, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো, এডুকেশনের জন্য দোয়া করো। বেস্ট অফ লাক, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আমি আসলে করি না তো। বন্ধ করে